প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করছি একটি বিশেষ ক্লাস, এক্সট্রা ক্লাস। আজকে কিছুক্ষণ আগে আমি নিয়েছি একটি পরীক্ষা, দ্য পেনাল কোডের উপরে। ফুল মার্কস 60, টাইম ছিল 2 আওয়ার্স। মূল পরীক্ষার সময় হচ্ছে 2 ঘন্টা, এবং যে অ্যান্সার স্ক্রিপ্ট, যে পরীক্ষার খাতা, সেই খাতার ছবি উঠিয়ে সেগুলো নিয়ম মাফিক সঠিকভাবে পিডিএফ অথবা ফটো সেন্ড করার জন্য আমি এক্সট্রা 10 মিনিট সময় দিয়েছিলাম। তাহলে আপনারা 2 ঘন্টা লিখার পরে, অর্থাৎ 9টা 30 থেকে 11টা 30 পর্যন্ত লিখার পরে অবশ্যই লেখা বন্ধ করে ছবি তোলা বা পিডিএফ তৈরি করা শুরু করবেন। এবং যে নিয়ম কানুন আমি দিয়ে দিয়েছি সেগুলো ফলো করার চেষ্টা করবেন। খাতা সিরিয়ালে দেওয়ার চেষ্টা করবেন, খাতা দেখতে সুবিধা হয়। যদি খাতা সিরিয়ালে না দেখেন, মানে না পাঠান, তাহলে কিন্তু হয়তোবা খাতা বাতিল করে দিতে পারি। যে রুলস নিয়মগুলো আপনি আহ মেনে খাতা সেন্ড করতে পারছেন না, ছবি বা পিডিএফ, সেক্ষেত্রে আমাকে দিনে জানাবেন, মেসেজ করবেন যে এই প্রবলেম আমি জানছি না, তাকে আমি শিখিয়ে দেব। অথবা আপনি নিজে না পারলেও আপনার পরিবারের কেউ বা ফ্রেন্ড সার্কেলের কেউ যদি পারে, তো তার কাছ থেকে অবশ্যই শিখে নেবেন হাতে কলমে। তো প্রথমেই চলে যাই। আজকেরই পরীক্ষা, ক্লাস টেস্ট 2 ছিল 17/5/2025। আমরা বা রিটেন প্রিপারেশন 2025, যেটা জুন মাসের 28 তারিখে অনুষ্ঠিত হবে। আমার টার্গেট ছিল আরো পরে হয়তো বা অনুষ্ঠিত হবে, আরো 1 মাস সময় পাবো। কিন্তু বার কাউন্সিলের যে ইলেকশন মে মাসে হওয়ার কথা, সেটা না হওয়ার কারণেই তাদের একটু সুযোগ হয়েছে 1 মাস আগে পরীক্ষা নেওয়ার। ইলেকশন হলে অবশ্যই জুন মাসে পরীক্ষা নেওয়া সম্ভব হতো না। তো যাই হোক, পরীক্ষার ডেট নিয়ে আমাদের আর কোনো কনফিউশন নেই। আশা করি সেই ডেটে পরীক্ষা হবে এবং আমরা সেইভাবে নিজেদেরকে প্রস্তুতি নিব। আজকে এই ক্লাস শেষে আপনাদেরকে একটি নতুন রুটিন দিয়ে দিব, যে রুটিনে চারটা চারটা করে ক্লাস হবে সপ্তাহে, এবং একটা করে ক্লাস টেস্ট হবে। এবং খুব দ্রুত আগামী 2 সপ্তাহের মধ্যেই এই কোর্সটা কমপ্লিট করে দেওয়া হবে। এবং ঈদের আগেই রিভিশন ব্যাচও শুরু হয়ে যাবে। এবং যারা আমার ইউটিউবে ভিডিওটা দেখছেন, তাদের জন্য বলে রাখি যে আমার এমসিকিউ এবং রিটেন যে রিভিশন ব্যাচ, সেটার অ্যাডমিশনও হয়তোবা আমি আগামীকালকে একটা ভিডিওর মাধ্যমে ওপেন করে দেব। এমসিকিউ ক্লাস হয়তোবা ঈদের আগে একটা হতে পারে বা 2টা হতে পারে, আর বাকি ক্লাসগুলো ঈদের পরে হবে। তবে রিটেন ব্যাচকে প্রায়োরিটি বেশি দেওয়া হবে। রিটেন রিভিশন ব্যাচে অনেক ক্লাস নেওয়া হবে, সপ্তাহে 3টা করে পরীক্ষা নেওয়ার প্ল্যান করছি, যেহেতু 1 মাস কম সময় পাচ্ছি। অতএব আপনারা যদি আমার মতো এনার্জি নিয়ে পড়াশোনা করেন, শত ব্যস্ততা থাকার পরেও পড়াশোনাটাকে যদি আপনি অবহেলা না করেন, আশা করি সমস্যা হবে না, প্রস্তুতি ভালো থাকবে। এবং আমি আজকে যে প্রশ্নটি করেছি, এই প্রশ্নপত্রের মান সম্পর্কে আপনাদের মন্তব্য শুনবো। তবে আমি এই প্রশ্নটিতে কিছু সহজ প্রশ্ন রেখেছি, কিছু কঠিন প্রশ্ন বা নতুন প্রশ্ন রেখেছি, কিছু প্রশ্ন আমার নোট থেকে কমন দিয়েছি, কিছু প্রশ্ন কমন দিইনি। প্রবলেমেটিক প্রশ্ন আবার কি করেছি, একটু পরিবর্তিত রূপে আপনাদের সামনে উপস্থাপন করেছি। যাদের এমসিকিউ নোটের দখল ভালো আছে, আমার যে এমসিকিউ নোট বা ফাইনাল টাচ নোট বা বিআর এক, তারা আশা করি ভালো উত্তর করতে পারবেন। তো প্রথমেই 1 নম্বর প্রশ্নের উত্তর নিয়ে কথা হবে। 1 নম্বরে ক, দা পেনাল কোড 89 and 60 বর্তমানে কত প্রকারের দণ্ডের বিধান আছে? কে বলতে পারবেন কত প্রকারের দণ্ডের বিধান আছে? হাত উত্তোলন করেন। হ্যাঁ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরীক্ষা স্যার খুব কেমন হয়েছে তাড়াতাড়ির বলেন? মধ্যে স্যার পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, তবে প্রচুর লিখতে হয়েছে, প্রচুর লিখতে তো প্রশ্ন হবে, লেখার দিকে। লিখতে তো হবে। 5 প্রকার। আচ্ছা, আপনি থেমে থাকেন, আরেকজনকে জিজ্ঞাসা করি কি কি। শামসুজ্জামান সাহেব, আপনি বলেন 5 প্রকার কি কি? ওবায়দুর রহমান, লাইনে আসেন, বলেন 5 প্রকার কি কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিখেছেন প্রশ্নটি?
জি স্যার, 5 প্রকার হলো মৃত্যুদণ্ড, যাবজ্জীবন, জরিমানা, সম্পত্তি বাজেয়াপ্ত, কারাদণ্ড। কারাদণ্ড আবার 2 প্রকার: সশ্রম এবং বিনাশ্রম। জরিমানা বলা যাবে না, বলতে হবে অর্থদণ্ড। যদি জরিমানা বলেন 1 নম্বর অবশ্যই কেটে দিব। কারণ আমি ভিডিওতে বারবার জরিমানা। বলেছি জরিমানা শব্দটা পেনাল কোডের সাথে যায় না। জরিমানা সিভিল ম্যাটার্স। ওকে। আমি তো জরিমানা লিখে ফেলছি স্যার। তাহলে নম্বর কাটা যাবে। ভুল করছেন, এই যে আমি সংশোধন করে দিলাম। এটা রেকর্ড হচ্ছে, আচ্ছা। হ্যাঁ। আমি জি স্যার। রেকর্ডিং দিব সবগুলো। ক্লাস টেস্টের হয়তো বা রেকর্ডিং সবাই আমি করব না, স্যাম্পল হিসাবে দু একটা দিলাম। জি জি। তারা এরপরে যারা, যেমন হঠাৎ এটা আমি সিদ্ধান্ত নিয়েছি, এটা রুটিনে ছিল না, হঠাৎ ক্লাস। তবে আপনাদের মতামত চাচ্ছি যারা লাইনে আসেন, যে এই যে শেষ করে 5 মিনিট, 7 মিনিট বা 10 মিনিটের মধ্যে যদি সলিউশন ক্লাসটা নিয়ে নিই, তাহলে কেমন হয়? না, ঠিক আছে স্যার, ভালোই হয়। আর একটা জিনিস স্যার, 4 নম্বরের যে আহ, কটা, এটা তো আমি দয়া দেই দ- নাই, দ- সময় দয়া দয়া সময় করে পাইনি। দয়া করে এইভাবে এইভাবে ব্রেক করবেন না, জাম্প করবেন না। আমি সিরিয়ালে আসছি, ঠিক আছে, ওকে। সিরিয়ালে আসছি, সেখানে গেলে সেখানে কথা হবে। আচ্ছা স্যার, আপনাকে জি, যে আসসালাম। জায়গায় প্রশ্ন করছি সেই জায়গায় আমার বক্তব্য যেটা আমি প্রশ্ন করছি, রুবেল ভাই বলেন যে আজকের হঠাৎ ক্লাসটা নেওয়াতে কি সুবিধা হলো না অসুবিধা? সুবিধা স্যার, নিঃসন্দেহে স্যার। যুক্তি কি সুবিধার? যুক্তি হচ্ছে যে আহ, আমরা যে পরীক্ষাটা দিলাম বা পরীক্ষাটা হুম, দেই, তো হুম, দেখা গেছে যে সাথে সাথেই সমস্যাগুলো মাথায় থাকে। তো যখন হুম। ক্লাসটা হয়, এই ক্লাসটা হলে আমাদের সমস্যাগুলো এই ক্লাসেই সমাধান হয়ে যায়, মানে বেশিরভাগই। তার মানে আমরা এই সময়ের কাজ সময়ে সেরে ফেলবো। রাইট পরবর্তীতে স্যার। ক্লাস টেস্ট নিলে সেটা আবার নলেজে নিতে হবে, মাঝখানে দু একটা সাবজেক্টের ক্লাস হয়ে যাবে, আরেকটা কিছু মাথায় প্রবেশ করবে, জ্যামও হয়ে জি যাবে, স্যার। জি স্যার। ব্রেনের জ্যাম লেগে যাবে মাথায়, তাই না? ওই যে তথ্যের জ্যাম। তো এই কারণে চিন্তা করলাম, এবং আমি রুটিনে এটাই করব, যেদিন পরীক্ষা থাকবে সেদিন এক্সট্রা ক্লাস থাকবে, এই সলিউশন ক্লাস সেদিনই থাকবে, আমার যত কষ্ট হোক। এবং আপনাদেরকেও একটু রাত জেগে ক্লাসগুলো করতে হবে। বেশি সময় লাগবে না, আধা ঘন্টায় হয়ে যাবে, সর্বোচ্চ 40 মিনিট। তো ঠিক আছে, তাহলে জরিমানা লেখা যাবে না, তাহলে সংক্ষেপে দণ্ডের বিধানগুলো আলোচনা করুন। আশা করি নোট থেকে কমন পেয়েছেন। আপনি কি মনে করেন মৃত্যুদণ্ড, এটা একটা নতুন প্রশ্ন, যে মৃত্যুদণ্ড একটি মানবতা বিরোধী দণ্ডের বিধান? আপনার উত্তরের সপক্ষে যুক্তি প্রদর্শন করুন। এই প্রশ্ন আসার সম্ভাবনা কম, কিন্তু যদি এই ধরনের কিছু সৃজনশীল প্রশ্ন করে ফেলে, কি করবেন? আপনার ব্রেন কিভাবে রিয়্যাক্ট করে সেটা আমার দেখা উচিত। আর এটা আসলে উন্নত বিশ্বে এই মৃত্যুদণ্ডকে ব্যান করা হচ্ছে, এবং যারা মানবতাবাদী অর্গানাইজেশনস, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, তারা কিন্তু ডেথ পেনাল্টি বা মৃত্যুদণ্ডের কিন্তু বিরুদ্ধে কথা বলছেন। তো সেটা নিয়ে কথা হবে, আমি এটার অ্যান্সারও দিয়ে দেবো ক্লাস শেষ, ক্লাসের মধ্যেই আমি অ্যান্সারিং হিন্টও আমি ভিডিওতে আলোচনা করব। তো এই প্রশ্নটা করে, এই প্রশ্নের অংশটুকুর উত্তর কে লিখেছেন? আমি লিখেছি এখন স্যার। আমি, আচ্ছা, আহ, এই এই প্রশ্নটা করাতে আপনি যখন প্রথম লক্ষ্য করলেন প্রশ্নটা পেয়ে, তো এই প্রশ্নটা দেখে আপনার অনুভূতিটা কেমন ছিল বলেন, রিয়াকশন কেমন ছিল? আহ, আমি স্যার এটাকে ভালোভাবে নিয়েছি এই জন্য যে, কারণ হচ্ছে যে এই প্রশ্নটা আমার কাছে নিঃসন্দেহে একটা সৃজনশীল প্রশ্ন মনে হয়েছে। এবং কি পরীক্ষার হলে দেখা গেছে উত্তর থাকবে কম, হ্যাঁ, কম কথায়, মানে পরীক্ষককে সন্তুষ্ট করা যাবে, কিন্তু উত্তর করাটাই হচ্ছে যে সাহসিকতার বিষয়। তো সেই জন্যই মানে এই প্রশ্নটাকে আমি মানে পজিটিভলি নিয়েছি। এবং কি আমি মানবতা বিরোধী মৃত্যুদণ্ড মানবতা বিরোধী অপরাধ হিসাবে নয়, মানে এটা মানবতা বিরোধী অপরাধ নয়, সপক্ষে যুক্তি লিখেছি স্যার। তার মানে মৃত্যুদণ্ড থাকার পক্ষে আপনি, তাই তো? আমি পক্ষে, যেহেতু এখনো ব্যান করছে বিভিন্ন দেশ, এখনো করে হুম, নাই। হ্যাঁ, হুম, আমি এটাকে যেমন এই যে 53 ধারার যে রেগুলার পানিশমেন্ট মৃত্যুদণ্ড বা ডেথ পেনাল্টি, হ্যাঁ, এটাকে হুম। মানে এই রেগুলার পানিশমেন্ট হিসেবেই আমি যুক্তি উপস্থাপন করেছি আর কি। যদিও আরো আচ্ছা। কিছু কথা বলেছি, বা এখানে ওই যে মানবতা বিরোধী অপরাধ কোনগুলো, জেনোসাইড মানে একটা রাষ্ট্র এবং কি বেসামরিক নাগরিক, নিরস্ত্র নাগরিক, এই বিষয়গুলো ইয়ে করে ওই সংজ্ঞায়িত করে, তারপরে মানবতা বিরোধী অপরাধটাকে স্পষ্ট করে, তারপরে এটা যে মৃত্যুদণ্ড যে মানবতা বিরোধী অপরাধ নয় সেটার উত্তর করেছি স্যার। হুম, আচ্ছা। এইটা, এই যে এই আইনটা কত সালের আইন? পেনাল কোড কত সালের আইন? 1860 সালের স্যার।
কত বছর আগের আইন, সেটা এই আইনটা কি মনে করেন 100% রেলিভেন্ট? এই আইনের অনেক লিমিটেশনস আছে এই মুহূর্তে, তাই নাকি অ্যামেন্ডমেন্ট হওয়া দরকার না? সেই অর্থে স্যার কথা থাকবে, কিন্তু এটা আপনি স্যার সমাধান করে দিলে আমরা হয়তো সতর্ক হবো আর কি আর উত্তর করতে। সমাধান তো ডেফিনেটলি দিব, সমাধান তো দিবই, এবং ক্লাসের মাঝখানে সমাধান পাবেন। আপনাদের মতামত নিয়ে এখানে ভুল হোক, আপনার কিন্তু স্যার, সঠিক হোক, কিন্তু স্যার, ট্রাই করতে হবে। স্যার, এই যে পরীক্ষার যে 2 ঘন্টা প্রেসার, এই জি প্রেসারের স্যার, মধ্যেই এই ধরনের আনকমন সৃজনশীল প্রশ্নের উত্তর আপনাকে টাচ করতে হবে। যে টাচ করবে তার মধ্যে কি হবে, ইমপ্রুভমেন্ট আসবে, স্কিলনেস বা দক্ষতা তৈরি হবে। এবং যে টাচ করবে না, স্যার, অ্যাভয়েড করে যাবে, সে কিন্তু কিছু শিখতে পারবে না এখানে। স্যার, একটা কথা বলতে চাচ্ছিলাম আর কি, যদিও মানে দীর্ঘায়িত হয়ে যাচ্ছে কথা। সেটা হচ্ছে হুম। যে এই, দণ্ড প্রদানের উদ্দেশ্য কি? হ্যাঁ, দণ্ড প্রদানের উদ্দেশ্য কি একটা ক্লজ ছিল আমাদের, আপনার নোটেও ছিল স্যার, যে হ্যাঁ। অপরাধ থেকে অপরাধ নিবারণ করা, মানে হুম। অপরাধীরা যাতে মানে সহসায় অপরাধ করতে না পারে, সেটাই হ্যাঁ। একটা উদ্দেশ্য ছিল। তো এখন আমরা জানি স্যার, ওই যে আসিয়া হত্যা মামলা, হ্যাঁ, এই হুম। যে মানে হিটু শেখরে মৃত্যুদণ্ড প্রদান করছে আদালত, ঠিক আছে? তো এখন বিষয়টা হচ্ছে যে স্যার, যে যদি এই মানবতা বিরোধী অপরাধ বলা হয়, হ্যাঁ, এই এই অজুহাতে বা এই কারণে যদি মৃত্যুদণ্ড প্রদান করা না হয়, তাহলে অপরাধের মানে প্রবণতাটা আরো বেড়ে যাওয়ার একটা চান্স তৈরি হয়ে যাবে স্যার। সেটা এখানে আমি কারণ কি? আমি আর্গুমেন্ট তো আপনি দিয়েছেন, এটা তো লিখছেন নাকি? জি স্যার, জি। আচ্ছা, দেখি আপনার খাতা দেখবো তো আমি। আপনার খাতা আচ্ছা স্যার, দেখলে আমার আমি কথা মূল্যায়ন করব। এখানে এখানে পক্ষে পক্ষে লিখলেও, হা লিখলেও এখানে নম্বর পাওয়া যাবে, না লিখলেও নম্বর পাওয়া যাবে। কিন্তু আপনার হা এবং নাকে আপনাকে জাস্টিফাই করতে পারতে হবে যুক্তির মাধ্যমে। জি আই স্যার, এম ক্লিয়ার, মানে আমি কি আপনাকে জি স্যার, জি স্যার, ক্লিয়ার জি, করতে জি পেরেছি স্যার। কিনা? তো এখানে দেখা যাক, আমি যদি ক্লিয়ার করতে পারি আপনাকে, তাহলে এই ধরনের প্রশ্ন আপনি কি মনে করেন, মানে এখানে আপনাকে উত্তর করতে হবে, এবং সেটাকে যদি সঠিকভাবে যুক্তির মাধ্যমে জাস্টিফাই করতে পারেন, আপনি নম্বর পাবেন। আমার মতের জি সাথে স্যার, মিল না হলেও আপনি নম্বর পাবেন। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। তো এখানে কিন্তু রিসার্চের জায়গা, হ্যাঁ, এখানে রিসার্চের জায়গা। বুঝতে পারেননি? এই প্রশ্নটা করার উদ্দেশ্য কিন্তু অনেক সুদূর প্রসারী। আপনাকে ভাবতে শেখাবে আইনের বাইরে গিয়ে। তাহলে আপনি ভবিষ্যতে কি আইন নিজে তৈরি করার মতো সক্ষমতা তৈরি হবে। আচ্ছা, এর এর আমি শামসুজ্জামান ভাইকে 5-7 বার সুযোগ দিয়েছি লাইনে আসার। আপনি হয়তোবা ফোনের কাছে নাই, শুধু হাত উত্তোলন করে বসে আছেন। দেখেন, কেউ যদি হাত উত্তোলন করেন, আমি একটা সুযোগ দেবো, আপনার স্ক্রিনে লেখা আসবে মাইক অন করুন, এই ধরনের। তো বলেন শামসুজ্জামান ভাই, আপনি ওই 5 প্রকার বলতে চাচ্ছিলেন, এই প্রশ্নের উত্তর লিখেছেন? মৃত্যুদণ্ড একটি মানবতা বিরোধী দণ্ডের বিধান, সপক্ষে লিখেছি বা স্যার। বিপক্ষে। আসসালামু আচ্ছা, আলাইকুম। আমি ওটা লিখেছি এই স্যার। ধর আচ্ছা, এই ধরনের প্রশ্ন প্রতিবার পরীক্ষায় 2-1টা রাখবো কিনা নেক্সট পরীক্ষাতে? রাখা রাখা উচিত স্যার, জ্ঞানের প্রসার হবে স্যার। হ্যাঁ, এখানে এই রিটেন প্রশ্ন এমসিকিউ যতটা কমন দিতে পেরেছি, আমি আবারও বলছি, রিটেন প্রশ্ন হয়তো বা এতটা কমন দিতে পারবো না। কিন্তু আপনার জ্ঞানের পরিধি এবং চিন্তা ভাবনার জায়গার যে পরিধি, সেটা যদি আমি বৃদ্ধি করে দিতে পারি এই ধরনের প্রশ্নের মাধ্যমে এবং টেস্টের মাধ্যমে, তাহলে আপনার 2-3টা জিনিস হবে। 1 নম্বর হচ্ছে আপনি ভাবতে শিখবেন, একটু স্টাডি করবেন, একটু গুগল টুগল করবেন, বা কাউকে জিজ্ঞাসা করবেন, বা এই ধরনের এই যে লাইভ ক্লাস, সলিউশন ক্লাস ইন্টারেস্টেড হবেন, রেসপন্স করবেন, প্রশ্ন করবেন আমাকে। 24 ঘন্টা তো খোলা রাখি আমি হোয়াটসঅ্যাপ এখন। মেসেজ জি স্যার। করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তার মানে আপনাকে জ্ঞান নিতে হবে, আমার কাছ থেকে নেন, বই থেকে নেন, ইন্টারনেট থেকে নেন, বা আপনার আশেপাশের যারা অ্যাডভোকেটস বা শিক্ষক আছে তাদের কাছ থেকে নেন। আপনাকে পড়তে হবে, না পড়ে আপনি পাশ করতে পারবেন না। জি এই স্যার। হচ্ছে বিষয়। তো এখানে আমি যেটা করার চেষ্টা করছি, অল্প সময় আপনাকে যেন বেশি পড়তে হয়, তা আনকমন তো কিছু রাখতেই হবে আমাকে, যেহেতু মূল পরীক্ষা আনকমন থাকবে। তাহলে আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি পাচ্ছে, পড়াশোনা একটু বেশি করছেন। 2 নম্বর, 2 ঘন্টা পরীক্ষায় একটা চাপের মধ্যে থাকছেন, এই সিচুয়েশনে এ ধরনের আনকমন প্রশ্ন টাচ করছেন কিনা সেটা দেখবো। যদি টাচ করেন, কি লিখছেন, সেন্টেন্স মেকিং ঠিক হচ্ছে কিনা, বানান ঠিক হচ্ছে কিনা, বা চাপের মুখে পড়ে হাতের লেখা খুবই জঘন্য হয়ে যাচ্ছে কিনা, পড়ার অযোগ্য হচ্ছে কিনা, এগুলো কিন্তু অবজার্ভের বিষয়। তারপরে আমি কিন্তু একজন একজনকে কি দিব, সলিউশন দিব। যেমন এই এই যে এই পরীক্ষাটা হলো, যারা যারা পরীক্ষা দিয়েছে, আমি চেষ্টা করব নেক্সট পরীক্ষার আগেই, হয়তো বা একদিনে দিব না, আমি হোয়াটসঅ্যাপে সময় দিব। মানে একজন একজনকে আমি 10 মিনিট 15 মিনিট করে সময় দিব। কি কারণে?
আপনার খাতাটা আমি ওপেন করব আমার কম্পিউটার স্ক্রিনে, আপনার খাতা আপনার কাছে থাকবে, আমি বলে দেবো যে আপনার সাথে আমি এই দিন কথা বলতে চাচ্ছি, কয়টায় আপনি ফিরে আছেন। ঠিক আছে, আমি প্রত্যেককে শিডিউল দিয়ে দিব, দিয়ে আমি ওই সময়ের মধ্যে ফোন করে আপনার সাথে আমার মানে সিঙ্গেল সিঙ্গেল কথা হবে এবং বলবো আপনার খাতায় কোথায় কোথায় ভুল আছে, কোথায় কোথায় কিভাবে আপনাকে কারেকশন করতে হবে এবং কোথায় কোথায় আপনি ভালো করেছেন। এটা করলে আপনার আসলেই সরাসরি ক্লাস করার যে বেনিফিট সেটা আপনি পেয়ে যাবেন। অনলাইন ক্লাস হলো, আমি এটা করব। আমার স্টুডেন্ট সংখ্যা যেহেতু আমি বাড়াইনি, যতটুকু আছে খুব বেশি বৃদ্ধি পাইনি, দেখছেন যে আমি অ্যাডমিশন নিলেও খুব বেশি বৃদ্ধি পাইনি, আমি কিছু কৌশল অবলম্বন করেছি, করে আমি অ্যাডমিশনটাকে কন্ট্রোল করেছি। আমি চেয়েছি যে মূল যেন ব্যাচে বেশি ভর্তি না হয়। তবে হ্যাঁ, রিভিশন ব্যাচে আমি আবার ভর্তি নিব কিছু, যেটা হয়তোবা এই ক্লাস শেষ হওয়ার পরে ফাইনাল টেস্ট ক্লাস থেকে, ফাইনাল টেস্ট ক্লাস হয়তোবা এই মাসের শেষেই বা জুনের শুরুতেই শুরু হবে এরকম। মানে আমি যেটা আপনাদের জন্য করছি, মানে আপনার জায়গা থেকে আপনি হয়তো বা টেনশনে আছেন পরীক্ষা দিতে হবে, আমি তো টেনশনে নাই, তাহলে আমি মুক্তভাবে চিন্তা করতে পারছি যে কিভাবে আপনাদের ভালো করা যায়। তো যেটা আমি ভালো পরিকল্পনা করব আপনাদের মঙ্গলের জন্যই তো করব, তাই না? এবং ঠিক আছে। যেন এই অল্প সময়ে সবচেয়ে বেশি আমরা সদ্ব্যবহার করতে পারি সময়ের। তো সেটাই আমি করব, আমি রিসার্চটা করি, আপনারা আমি যেটা দিব আমার জাস্ট ইনস্ট্রাকশন ফলো করে চলেন। আশা করি আপনাদের সময় নষ্ট হবে না এবং আমার ইনস্ট্রাকশন অনুসারে চললে পাশ করাটা সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এরপরে পরের প্রশ্নটা পড়ি, আশা করি এই প্রশ্ন নিয়ে আর কারো, আচ্ছা 1 নম্বরের ক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে এই মুহূর্তে? আচ্ছা, 1 নম্বরের ক এর এই যে এটা মানব, এই যে যুক্তি সপক্ষে যুক্তি, যে পিঙ্ক হাইলাইটেড অংশটুকুর উত্তর কি হবে আমরা একটু পরে আসছি। হ্যাঁ, এই জাস্ট একবারে আমি শেষ করি, তারপরে আমি অ্যানসারিং হিন্ট এটাও রেডি হয়ে গেছে, সেটা ওপেন করব, ওপেন করার পরে তখন সেটা নিয়ে আবার কথা হবে। আচ্ছা, তবে এটার আমি উত্তর করেছি, এটার উত্তর কি হবে? আমি যেটা করেছি যে হ্যাঁ, মৃত্যুদণ্ড একটি মানবহিত বিরোধী দণ্ডের বিধান, এ- এটা অবশ্যই হ্যাঁ করেছি আমি। এটা রাখা উচিত না পেনাল কোডে, আর কোনো দেশেই এই মৃত্যুদণ্ড বা ডেথ পেনাল্টি রাখা উচিত নাই, কারণ সেটা একটা কি কিলিং, জুডিশিয়াল কিলিং। দেখবেন যে মৃত্যুদণ্ডের বিধান লেখার পরে যে কলম দিয়ে রায় লেখা হয়, সেই কলমটা কি কি করা হয়, নষ্ট করে হয়, নিপটা ভেঙে ফেলা হয়, আমরা সিনেমাতে দেখি। মানে ওই কলম দিয়ে একজন মানুষের বা একাধিক মানুষের জীবন কেড়ে নেওয়া হলো। মৃত্যুদণ্ড দেওয়া মানে কি, তাকে মেরে ফেলা দেওয়া হলো। তাহলে কলমের কতটা শক্তি, এই কারণে কলমটাকে নষ্ট করে ফেলা হয়, কলমটাকেও মেরে ফেলা হয়। তো এটা কিন্তু একটা মানবতা বিরোধী দণ্ড। যদি আপনি মানবিক চিন্তা ভাবনা করেন তাহলে ডেফিনেটলি এটা মানবতা বিরোধী একটা বিষয়। তো এটার সপক্ষে আমি যুক্তি দেখিয়েছি, সেগুলো আপনারা কিছুক্ষণ মধ্যেই পাবেন। আমি জাস্ট প্রশ্নটাকে আগে রিভিউ করি, তারপরে আমি চলে যাব হচ্ছে অ্যানসারিং হিন্টে। দ্বিতীয়, একটা প্রবলেমেটিক প্রশ্ন। সাধারণত আমার প্রশ্নের ফরম্যাট সম্পর্কে জানেন, খতে প্রবলেমেটিক প্রশ্ন দেওয়ার চেষ্টা করি। পেনাল কোড 1860 এর 304 ধারায় অভিযুক্ত মহিলা ক এর বয়স 70 বছরের অধিক, মানে 70+ একজন লেডি। 304-এ কি আছে কে বলবেন? 304-এ কিসের শাস্তি? এই 304-এর সেকশনের বিষয়বস্তু কি? তফাজ্জল হোসেন, আপনাকে লাইনে আসার সুযোগ দিলাম। হ্যালো স্যার, আসসালামু হ্যাঁ, আলাইকুম। হ্যাঁ বলেন, হাত উত্তোলন কেন শুনতে করেছেন? পাচ্ছেন ওয়ালাইকুম স্যার? আসসালাম, শুনতে পাচ্ছি, বলেন। প্রথমে দুঃখিত স্যার, আমি মাত্র 1 ঘন্টাও না 45 মিনিটে এই অ্যান্সার করতে পারছি। আমার এখান থেকে কারেন্ট চলে গেছে তো ইয়ার আচ্ছা, লাইনে পারিনি। এই ধরনের এগুলো বলার এই মুহূর্তে দরকার নাই, যখন ওয়ান বাই ওয়ান আচ্ছা কথা ঠিক আছে। বলবো না তখন না দুটো। পার্সোনাল আচ্ছা ঠিক সমস্যাগুলো আছে, আপনি যেটা আলোচনা করবেন। যেটা আচ্ছা ঠিক আছে স্যার, যেটা এখন বলতে চাচ্ছি, আপনি বলছেন যে 360 দ্বারা পেনাল্টিটা কি, মানে কি শাস্তির বিধান আছে? হ্যাঁ, যাবজ্জীবন 300 কারাদণ্ড? 304-এ কি আছে? 304-এ কিসের যাবজ্জীবন বিধান? বিধান হলো আহ, আপনার যাবজ্জীবন কারাদণ্ড বা এটা কিসের জন্য, 10 বছর। যাবজ্জীবন? কিসের জন্য যাবজ্জীবন কারণ, ওটা কিসের শাস্তির বিধান? ও স্যার, ইয়ার জন্য স্যার, নরহত্যার জন্য। নিন্দনীয় নরহত্যা, কালপেবল হোমিসাইডের নিন্দনীয়, হ্যাঁ হ্যাঁ, কালপাগল পানিশমেন্ট হোমিসাইড আছে। জন্য।
পূর্ণ এবং আহ, শাস্তিযোগ্য নরহত্যার সাজা। আচ্ছা, তাহলে এটা তাহলে 304 দেখলে বুঝতে হবে যে এখানে কি আছে, এটা নলেজ আসতে হবে। তারপরে পড়ি, অভিযোগ প্রমাণিত হওয়ায়, মানে প্রমাণ হয়ে গেছে এই মহিলা আসলে কি করছে, কালপেবল হোমিসাইডের অপরাধ সংগঠিত করেছে। বয়স ও লিঙ্গ বিবেচনায় বিচারিক আদালত, এই যে এই যাদের মাইক ব্যবহার করছেন এই নাকের কাছ থেকে দূরে নিয়ে যান, নাকের শব্দটা হেডফোনে চলে আসছে, রেকর্ডিং এ চলে আসছে। আর এই ঘষাঘষি করবেন না ইয়ারফোনটা, তাহলে নয়েজ আসবে। হ্যাঁ, তাহলে বয়স ও লিঙ্গ বিবেচনায় বিচারিক আদালত অভিযুক্ত ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড বিনাশ্রম রায় প্রদান করেছেন। আচ্ছা, এখানে বয়স মানে বয়স বেশি, এবং উনি একজন মহিলা মানুষ। মহিলা মানুষদেরকে জামিনের ক্ষেত্রেও একটা কি দেওয়া হয়, প্রিভিলেজ দেওয়া হয়, সুবিধা দেওয়া হয়। কোথায় আছে? সিআরপিসি 497। তো এখানে যাবজ্জীবন কারাদণ্ড বিনাশ্রম, সমস্যাটা কি দিয়েছে? মহিলা মানুষ, সশ্রম মানে কি করতে পারবে না, কঠোর শ্রম সহকারে তো থাকতে পারবে না। আরো বয়স বেড়ে যাবে, যদি 10 বছর বাঁচে তাহলে 80+ হয়ে যাবে, 20 বছর পারলে 90+ হয়ে যাবে। তিনি কি কাজ করতে পারবেন? পারবেন না, কঠোর শ্রম তো করতে পারবেন না। তাই মানবিক বিবেচনায় হয়তো এটা করেছেন। তো প্রবলেমটা কি, কে বলবেন? এই প্রশ্নের প্রবলেমটা কি, কি অ্যান্সার করেন? মানে মূল উত্তর কি হবে এটার, এক কথায় বলেন, অল্প কথায়। ওবায়দুর রহমান বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই সশ্রম হবে, বিনাশ্রম হবে না স্যার। হ্যাঁ, এখানে কত আদালত ধারায় ব্যর্থ আছে? হয়ে পড়ছে, কত মানে আইন ধারায় আছে? ব্যর্থ ঘটাইছে। কত ধারায় আছে? 304 ধারায়, 304 ধারায় আছে। না না, এই যাবজ্জীবন কারাদণ্ড সর্বদা যে সশ্রম হবে, এটা কত ধারার বিধান? 53 খুব এটা ব্যাখ্যা, 53 ব্যাখ্যায় বলা আছে স্যার। আচ্ছা, 53 ব্যাখ্যায় বলা আছে একজন বলছেন, হ্যাঁ ঠিক আছে, 53 ধারার ব্যাখ্যায় বলা আছে এই কারণে। তাহলে আমি এখানে বলছি যে তাহলে এটা কি হবে, রাইটই আইন সিদ্ধ নয়, তাই নয় কি? এবং যুক্তিটা আপনারা দিয়ে দিলেন 53 ক্ষয় আছে, তাই আইনের বাইরে গিয়ে তো আর কি করতে পারবেন না, যতই মানবিক হওয়ার চেষ্টা করেন। তাহলে আপনার মতো উপযুক্ত ও আইন সিদ্ধ রায় কি কি দেওয়া যেত? তাহলে সেটা অবৈধ রায় হতো না। অল্প কথায় যুক্তি কি দেওয়া যেতে পারে, আব্দুল মাজিদ সাহেব বলেন, কি দেওয়া যেতে পারে? স্যার, এখানে তো প্রথমে 353 ধারায় ব্যাখ্যায় বলা হলো সশ্রম দেয়া যাবে না, মানে যেহেতু সশ্রম এটা বিনাশ্রম দিয়ে ফেলছে, এটা হবে না। হুম। এটা প্রথম কথা। দ্বিতীয় হুম। কথা, 304 ধারায় কিন্তু আমরা দেখি যাবজ্জীবন অথবা 10 বছর এটা বিনাশ্রম হয়, যখন 10 বছর দেওয়া হয়। যেহেতু মহিলার বয়স 70 বছর, সে বিবেচনায় 10 বছর দিয়ে বিনাশ্রম করা হোক, যেহেতু আচ্ছা, বিনাশ্রমই দিতে চাচ্ছি। 10 বছর কি শুধু বিনাশ্রম, সশ্রম দেওয়া যেত না, না? সশ্রম বা না, সশ্রম বা বিনাশ্রম দুটাই আছে। আমরা তো মানে প্রথমে আইদার, 53 ধারা। এখানে লেখা আছে আইদার ডেসক্রিপশন, মানে যে কোনো বর্ণনার, আইদার ডেসক্রিপশন বা যে কোনো বর্ণনার বলতেই সশ্রম বা বিনাশ্রমকে বোঝায়, তাই নয় কি? তো আমি ওই চিন্তা করে দিছি যে 304 যেহেতু আছে, তো 10 বছর যেহেতু বিনাশ্রম আছে এবং মহিলার বয়স 70, যদি হুম। দেওয়াই যায় তাহলে 10 বছর দিয়ে বিনাশ্রম দেওয়া হোক, কিংবা তো যাবজ্জীবন দিয়ে তো সশ্রম সম্ভব না। হ্যাঁ, তো এখানে পয়েন্ট দুইটা দেখেন, উপযুক্ত, উপযুক্ত বলতে এই মহিলার জন্য উপযুক্ত, তাই জি। নয় কি? তাহলে মহিলার জন্য উপযুক্ত, আমাকে তাহলে বিনাশ্রমই দিতে হবে, তাহলে উপযুক্ত হবে, হুম, না হলে জি মহিলা তো স্যার। কাজ করতে পারবে না। ওটা একদম আর শেষের দিকে খেয়াল করছি, খুব চাপায় লিখছি। প্রথমে আর 53 ধারার ব্যাখ্যায় বলছি যেটা আইন সিদ্ধ আচ্ছা, নয়, পরে আপনার আর প্রশ্নটা খেয়াল করছি যে আবার যুক্তিও দিতে হবে, আর তখন দ্বিতীয়ত ওইটুকু হচ্ছে, লিখে দিছি। দ্বিতীয়ত দেখেন যে আইন সিদ্ধ, আইন সিদ্ধ করতে হলে আপনি 10 বছর যদি বিনাশ্রম করেন তাহলে হচ্ছে। আবার কেউ যদি লেখে যাবজ্জীবন কারাদণ্ড সশ্রম দিয়ে দিলাম, তো যাবজ্জীবন কারাদণ্ড সশ্রম দিলে সেটা আইন সিদ্ধ হচ্ছে বটে, মানে অবৈধ হচ্ছে না, কিন্তু মহিলার জন্য উপযুক্ত হচ্ছে না, তাই নয় কি? জি, ওইটাই লিখছি। আচ্ছা, এখানে মামলা প্রমাণিত হয়ে গেছে, তাও যদি মহিলাকে কি দেওয়া হয়, প্যারোল দেওয়া হয়, প্যারোল বোঝেন? মুক্তি দেয়, যে প্যারোলে মুক্তি বলে যে। প্যারোল, প্যারোল বলতে তাকে জেলে থাকতে হবে না, আর সে হয়তো বা ওই সংশোধনাগারে থাকবে অথবা বাসাতেই থাকবে, প্যারোলে থাকবে। তো এই মার্ডার কেসের আসামিকে প্যারোলে আসলে দিলেও হয়তো বা বাসায় থাকবে না, সংশোধনাগারে থাকতে পারে। তো এই পয়েন্টও কিন্তু আপনি লিখতে পারেন।
বিকল্প হিসাবে এর সাথে লিখতে পারেন যে সংশোধনাগারেও তাকে প্যারোলে পাঠানো যেতে পারে। তাহলে এটা করলে কি হবে জানেন? আপনারা যে আদালতে যান এবং রায়গুলো শোনেন এবং প্যারোল কি জিনিস এটাও বোঝেন, মানে আপনার লেখাটা আরো কি হবে, উন্নত হয়ে যাবে। আমি প্যারোল বলছি এই না যে এটা প্রথম লিখতে হবে। শুনলাম স্যার, এটা কখনো আদালতে শুনি নাই। তো এখানে এই মুহূর্তে প্যারোল নিয়ে খুব কিন্তু রেভলিউশন চলছে বর্তমানে এই সরকারের আমলে। প্যারোলে অনেক দেওয়া হচ্ছে, প্রতিটা জেলাতে, আমাদের রাজশাহীতেও দেওয়া হচ্ছে প্যারোল। আপনারা এই শব্দটা লিখে নেন, প্যারোল শব্দটা লিখে নেন এবং আহ, নিজ নিজ এলাকার আইনজীবীর মাধ্যমে প্যারোল কি জেনে নিবেন। বিশেষ করে যারা কোর্টে যান তারা নিজের সিনিয়রকে কালকে ফোন দিবেন যে স্যার প্যারোল কি বলেন তো। এবং এই 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 মামলার এই যে প্রশ্নটা জিজ্ঞাসা করবেন, স্যার এই মামলায় কি একজন 70 বা 80 বছরের বৃদ্ধ মহিলাকে এই প্যারোল দেওয়া যেতে পারে কিনা, দিলে পদ্ধতিটা কি হবে, 2-3 মিনিটের একটা গল্প করে নিবেন, রেলিভেন্ট একটা জিনিস। আমি চেষ্টা করছি আপনাদের যেন আইন সম্পর্কে একটা উন্মুক্ত ওপেন ধারণা তৈরি হয়। আইনে যা আছে তা তো জানবোই আমরা, তো এটা ডেভেলপমেন্ট কি হতে পারে সেটা নিয়েও ভাবতে হবে। ঠিক আছে? আচ্ছা, রনি আপু বলেন যে এই যে এই ধরনের প্রশ্ন করলাম, এই যে মৃত্যুদণ্ড একটি মানবতা বিরোধী দণ্ডের বিধান, এই ধরনের প্রশ্নকে কিভাবে দেখছেন? এটা লিখছেন? জি স্যার, সব লিখছি। ভুল এই হলেও ধরনের লিখবো প্রশ্ন, স্যার, কারণ ভুল করলে আপনি তো শিখাই দিবেন। হ্যাঁ সেটাই, এই ধরনের প্রশ্ন লিখা মানে রাখবো কিনা সেটা মতামত দেন। স্যার, যেহেতু জুডিশিয়ারি আমাদের সৃজনশীল প্রশ্নই বেশি করায়, এটা তো হুম, আমার মনে হচ্ছে যে বাকিগুলোর থেকে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ। কারণ এই টাইপ তো যদি আসে আমরা যাতে ভয় না পেয়ে যাই যে এরকম প্রশ্ন হইতেই পারে। মানে আপনাদের কনফিডেন্ট লেভেলটা আমি এমন জায়গায় তুলে নিয়ে যাব যে যতই জটিল ভাবে প্রশ্ন করুক আপনারা উত্তর দিতে পারবেন। তাহলে এই সাহসটা যদি তৈরি হয়, তাহলে প্রশ্ন কঠিন না হলে সহজ হলে তো এই যে এমসিকিউ এর মতন খুব ইজি পার হয়ে যাবেন। আর কঠিন করলেও সমস্যা নাই, কারণ আপনার তো দক্ষতা তৈরি হচ্ছে, ভয় থাকছে না, 2 কলম লিখে আসলে পাশ হয়ে যাবে, টাচ করে আসলে নম্বর পাওয়া যাবে। তো এখানে দেখেন, আবার এই প্রশ্নটা আমি আগেও এক সময় করেছিলাম, কিন্তু এই প্রশ্নটাকে আবার মডিফাই করে আমি এখানে যুক্তি চাচ্ছি। এখানে দেখেন প্রবলেমেটিক প্রশ্নের মধ্যে কি চাচ্ছি, পানিশমেন্ট জানতে চাচ্ছি, তাই নয় কি? এখানে যারা লাইনে আছেন কথা বললে নিজেকে মিউট করে কথা বলবেন, কারণ এটা রেকর্ড হচ্ছে, আপনার কথা চলে আসছে, অন্যদের ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, তারপরে এগিয়ে যাই। কি উত্তর হবে এটা তো আমি আসছি একটু পরে, আমি জাস্ট একটা প্রশ্নটাকে রিভিউ করি। এবং আপনাদের, আমি যদি অ্যান্সারিং হিন্ট ওপেন করে ফেলি তাহলে তো কি টুইস্ট নষ্ট হয়ে যাবে। জাস্ট প্রশ্ন দেখে আপনারা কি লিখেছেন এবং এই মুহূর্তে কি চিন্তা করছেন সেই আপনাদের অনুভূতিটার সাথে একটু একমত হওয়ার চেষ্টা করছি, বা আমি জানতে জানতে চাওয়ার চেষ্টা করছি। আচ্ছা, 2-এর কতে বলছি আত্মরক্ষার অধিকার বলতে কি, এটা বহু কমন প্রশ্ন, এটা নিয়ে কোনো কথা হবে না, অ্যান্সারিং হিন্টও দিব না এটার। খ, একদল ডাকাত এক্স কে একটি জুয়েলার্স দোকানে প্রবেশ ও স্বর্ণালংকার লুটতারাজ করার উদ্দেশ্যে উক্ত দোকানের দরজা জোরপূর্বক ভাঙ্গার জন্য বাধ্য করে। এক্স এক্ষেত্রে পেনাল কোড 1860 এ প্রদত্ত আত্মরক্ষার অধিকার এর আশ্রয় লাভের অধিকারী হবে কিনা। স্বপন ভাই কি আছেন ক্লাসে? হ্যাঁ, স্বপন ভাই লাইনে আসেন। স্বপন ভাই থেকে আগে শুনবো গল্প এটা নিয়ে। জি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, এই প্রশ্ন কি উত্তর করেছেন বলেন, পাবে কিনা, হ্যাঁ বা না বলেন। স্যার আমি না করেছি। কিন্তু এই মানে এইটা এর আগে যে আমি নোটে ভুল ছিল, আপনার ভুল ধরে দিয়েছিলেন একটা প্রশ্নের, এই 102 দিয়ে প্রশ্ন উত্তর করেছিলাম আমি, আপনি বললেন 94, হ্যাঁ আপনারটা ঠিক ছিল। এটাও নিশ্চয়ই 94 এর ব্যাখ্যা দিয়ে উত্তর করেছেন, তাই নাকি? জি স্যার। আচ্ছা, এখন কি মনে হচ্ছে যে এটা সঠিক উত্তর করেছেন না ভুল করেছেন? আমার কাছে তো চেক ওই করে। প্রশ্নটার মতই লাগছে, একটু মডিফাই করা হয়েছে কিন্তু। হুম হুম। এই প্রশ্নের উত্তর কেউ পরীক্ষা দেওয়ার পরে চেক করেছেন কিনা? আর আপনারা পরীক্ষা দেওয়ার সময় দয়া করে কেউ অসৎ উপায় অবলম্বন করবেন না, ইন্টারনেট বা বই নোট কোনো কিছুর হেল্প নেবেন না, পরীক্ষার পরে আপনারা চেক করতে পারেন। পরীক্ষার সময় যদি আপনারা কোনো কিছু দেখে
বা কারো হেল্প নিয়ে ইন্টারনেট বা আমার নোট বা আমার ভিডিও বা কোনো কিছুর হেল্প নিয়ে যাকে বলে কপি করা, নকল করা, তাহলে কিন্তু আপনি নিজের পায়ে নিজে কুড়াল দিবেন। কারণ আমি পরীক্ষা নিচ্ছি আর আপনি দেখে লিখছেন। আপনি দেখে লিখে এই পজিশন এক ফার্স্ট হবেন, সেকেন্ড হবেন, থার্ড হবেন, আপনি একটু হাইলাইটেড হবেন, এইটা মিথ্যা অহমিকা নেওয়ার দরকার নাই, কোনো প্রাউড ফিল করার দরকার নাই এইভাবে। তো আমি সবার উদ্দেশ্যে বলছি, সৎভাবে পরীক্ষা দিবেন, আপনার প্রবলেম আমি সলভ করে দিতে পারবো। আর যদি আপনার পরীক্ষা দিলেন, দেখলেন আপনি ভালো নম্বর পেলেন, যে প্রতি পরীক্ষায় দেখাচ্ছে হাইস্ট পাচ্ছে, তো তাকে নিয়ে তো আমার খুব একটা টেনশন থাকবে না। কিন্তু সে যদি দেখে দেখে পরীক্ষা দিয়ে হাইস্ট পায় বা টপ 10-এর মধ্যে থাকে, তাহলে তো সে নিজের পায়ে নিজেই কোড়াল দিচ্ছে। কারণ তার প্রবলেম নাই আমি মনে করব, তাকে আমি কোনো হেল্পই করব না, শেষ পর্যন্ত সে বিপদে পড়বে, কারণ তার স্কিল ডেভেলপ করবে না। আতর ভাই, লাইনে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনারা লাইনে আসার পরে সালাম দেওয়ার দরকার নাই। লাইভ ক্লাসে কাউকে লাইনে এসে আমি আপনার সালাম দেওয়ার দরকার, আপনি প্রতিদিন সকালবেলা আমাকে একটা সালাম দিয়ে দিবেন, গুড মর্নিং সহ। আমি আবার বলছি, ওকে। সালাম এবং ওয়ালাইকুম আসসালাম, এইভাবে বারবার আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। আপনারা ডিরেক্ট প্রশ্ন করবেন, সালাম দেওয়ার বা কেমন আছে এটা একটু ইররিলেভেন্ট হয়ে যাবে, কারণ সবারই সময় মূল্য আছে এই মুহূর্তে। বলেন, তাড়াতাড়ি বলেন, কি বলবেন। ভাই এই প্রশ্নের লাস্টে এটা মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে আত্মরক্ষার অধিকার পাবে না। কিন্তু আগে ওই যে স্বপন ভাই যেটা বললো যে আমি ওই 94 ধারার আলোকেই লিখছি আর কি, হুম, এটা বলা কি যায়। লিখেছেন, হ্যাঁ বা না? না, আশ্রয় লাভের অধিকারী হবেন না। অধিকার পাবে না? তাহলে হবে না মানে তাহলে এক্সের সাজা হবে, এই তো। জি। আচ্ছা, স্বপন ভাই, আপনি 94 ধারায় দেখেন, ব্যাখ্যা দুইটা আছে, 1 এবং 2। দ্বিতীয় দুই, ব্যাখ্যাটা জি একটু হ্যাঁ। স্যার। দেখে নেন। দ্বিতীয় ব্যাখ্যা দেখলে বুঝতে পারবেন যে এখানে কি টুইস্ট রেখেছি। আচ্ছা, তাহলে আমরা একটু এগিয়ে যাই। পার্থক্য পার্থক্য স্যার, তিনটা কমন আছে, লিখবেন। স্যার এখানে একটু বলি, 94 2 দিয়ে ব্যাখ্যা না করেও যদি আমি 100 বা 102-এ যে মানে মৃত্যু বা গুরুতর আঘাতের যে আতঙ্কটা, যে 100 ধারায় তো একটা আছে যে মৃত্যু ঘটানোর বা গুরুতর আঘাতের যদি আতঙ্ক থাকে, তাহলে সে আত্মরক্ষার অধিকার দেখাইতে পারবে। তা সে আমি তো যদি কোনো ওইটা আত্মরক্ষাই ব্যাখ্যা করেনি। না, এখানে তো আত্মরক্ষা করেনি। ডাকাত দলের সাথে কি সে মারামারিতে জড়িয়ে পড়ছে? সে তো ভুল যা করতে বলেছে। না, এখানে বাধ্য জুয়েলার্স এর করতেছে। বাধ্য করেছে, সে করেছে তো। আত্মরক্ষার অধিকারকে বাধ্য হয়ে সেটা করি, বরং আমাকে মারতে আসলে আমি কি করি, সেটাকে প্রোটেস্ট করি, তাই নয় কি? ম্যানারটা ভিন্ন না? জি স্যার। বুঝেননি? এটা দেখেন, আত্মরক্ষা মানে আমাকে নিজেকে রক্ষা করবো। এখানে রক্ষা না করে আমি যেটা বললো সেটা করে দিলাম। বললো এই দোকানের তালা ভাঙো, আমি তালা ভেঙে দিলাম, তাহলে এটা আত্মরক্ষা হলো? চাপের মুখে কোনো কাজ করে দিলাম আমি। স্যার এটা এখানে দ্বিতীয় ব্যাখ্যাতে একদম সরাসরি উদাহরণ হবে না। হিসেবে দেওয়া গেছে। তাহলে দেখেন আজকে খুবই যাদের সূক্ষ্ম বিক্রি হবে। পার্থক্য আছে কিনা, সূক্ষ্ম জি পার্থক্য আছে স্যার। কিনা। এই প্রশ্ন আর করে আমি কি, সরাসরি এই প্রশ্ন করার মাধ্যমে আপনাদেরকে এই জায়গাটা আমি ক্লিয়ার করে দিলাম, তাই না? আপনি যেমন আমার একটা ভুল ধরে দিলেন, আমিও আপনার একটা কি চমৎকার একটা ভুল ধরে দিলাম। এই প্রশ্নটা আসতে পারে রেলিভেন্ট এবার, তাই না? জি স্যার। আবার এমসিকিউ, নেক্সট এমসিকিউ এর জন্য এই প্রশ্নটা এটা মাথার গুরুত্বপূর্ণ। মধ্যে ছিল স্যার, দ্বিতীয় ব্যাখ্যাটা পড়েছিলাম তখন, কিন্তু উদাহরণটা তখন মাথায় ছিল না। মানে দ্বিতীয় ব্যাখ্যাটাতে ছিল যে মৃত্যুর ভয় থাকবে, তাৎক্ষণিক মৃত্যুর ভয় থাকবে, কিন্তু এই উদাহরণটা সরাসরি এখানে আছে আপনি যেটা হুম। দিচ্ছেন। তো সবাই, আমি অ্যান্সারিং হিন্টে সেটা বলেও দিব, ব্যাখ্যা 2 আছে। আচ্ছা, এরপরে আমরা 3-এর ক্ষয়ে চলে যাই। 3-এর খ, এ, বি ও সি কে দস্যুতা সংগঠনের উদ্দেশ্যে একটি বসত বাড়িতে অপথে, অপথে বলতে যে পথে যাওয়া যায় না, মানে হাউস ব্রেকিং, রাত্রিবেলা প্রবেশের জন্য প্ররোচিত করে। আর সেই সাথে উক্ত উদ্দেশ্যে অস্ত্র সরবরাহ করে। দস্যুতা সংগঠনকালে বাড়ির বাসিন্দা জেড বাধা প্রদান করলে তারা জেডকে খুন করে। এটা কিন্তু ডাকাতি হবে না, কারণ এখানে অ্যাকশনে কয়জন গেছে?
মানে মাঠে নেমেছে কয়জন কাজ করার জন্য? 3 জন। কে বললো 3 জন? 2 জন গেছে, একজন তো প্ররোচনা দিছে আর 2 জনকে একজন পাঠাইছে। পড়ছেন, দুজন গেছে, হ্যাঁ। এ বি হচ্ছে আর বস। সি গেছে। সে দূরে আছে। হ্যাঁ, সে শুধুমাত্র অস্ত্র দিয়েছে এবং বলেছে এটা হ্যাঁ, করলে হয়তো বা কিছু টাকা পয়সা দিবে, তাই নাকি? এ হচ্ছে বস, আর বি আর সি কাজে নেমেছে। বোঝা গেল? এইগুলো কন্টেক্সট বুঝতে হবে। কারণ যদি 3 জনই বলি যে 3 জনই মাঠে নেমেছে, তাহলে এটা 34 ধারা হয়ে যাবে। কারণ অ্যাক্টিভ পার্ট প্লে অফ 3 অফেন্ডার্স, 3 জনেরই যদি অ্যাক্টিভ পার্ট প্লে থাকে, তাহলে এটা 34 ধারার বিষয় হয়ে যাবে। কিন্তু এখানে এ বাসায় বসে আছে, অন্য কোথাও বসে আছে, ঘটনাস্থলে বা ক্রাইম সিন বা প্লেস অফ অকারেন্সে শুধু বি এবং সি গেছে। এতটুকু ক্লিয়ার যদি না হয়, এই প্রশ্নের উত্তর ভুল হয়ে যাবে। ঠিক আছে রনে আপু, বুঝতে পেরেছেন? স্যার এতক্ষণে বুঝলাম 4 নম্বর প্রশ্নটা লিখতে এত সময় গেছে যে প্রবলেমেটিকে মারাত্মক ভুলটা দেখতে পারিনি, এটা আমার পড়া প্রশ্ন ছিল। এখন বুঝলাম আপনাদেরকে ভুল করছি। আপনাদেরকে আমি এই মুহূর্তে পরামর্শ দিচ্ছি, প্রবলেমেটিক প্রশ্নগুলো আগে লেখার চেষ্টা করবেন। বর্ণনামূলক প্রশ্ন যতই কমন থাক না কেন, প্রবলেমেটিক প্রশ্ন, তারপরে পার্থক্য, এই ছোট ছোট জিনিসগুলো আগে লিখবেন। তবে প্রথমে প্রবলেমেটিক প্রশ্ন লেখা উচিত, বা ড্রাফটিং আগে লেখা উচিত। তো প্রবলেমেটিক প্রশ্ন যেহেতু ভাবতে হবে, তাই প্রথম দিকে যদি প্রবলেমেটিক প্রশ্নের উত্তর লিখেন, ঠান্ডা মাথায় এগুলো সলভ হয়ে যাবে, ম্যাথের মতো নয় এগুলো। তো আপনি যখন অনেকগুলো লিখে ফেলবেন, ব্রেনটা চাপের মুখে পড়বে। ওই মুহূর্তে প্রবলেমেটিক প্রশ্ন পড়তে গেলে এই যে ভাষার মার পাচ্ছে, আপনি ভুল করে ফেলবেন। স্বপন ভাই, কি বলবেন? জি স্যার, আমি বলতে চাচ্ছি যে যেমন এখানে এই 3-এর খ প্রবলেমেটিক আছে, আবার 4-এর খ আছে, 1-এর খ আছে। আমি কি এভাবে আলাদা আলাদা উত্তরগুলো করবো কিনা, যে 1-এর খ করে আবার চলে গেলাম 3-এর খ, আবার চলে গেলাম 4-এর খ, আবার পরবর্তীতে এই আবার এই করলাম এই এই 3-এর খ। এই হ্যাঁ, এখানে প্রবলেমেটিক প্রশ্ন এই কারণে আগে করতে বলছি, তার মানে এই না যে আপনি 3-এর খ করলেন, 4-এ খ করলেন, পরে আবার 3-এর কতে ফেরত আসলেন। আচ্ছা, এইটা করলে ভুল হবে কিনা এটা আমি আপনাদেরকে পরে জানাচ্ছি। আমি হ্যাঁ, তো আবারও ফিরে আসলাম। লাইসেন্স দরকার আপনাদের, কিন্তু আমিও রাত জেগে কম কষ্ট করছি না। তো আমি যদি কষ্ট করি আপনাদের লাইসেন্সের জন্য, আর আপনারা নিজেরা কষ্ট কেন করবেন না? রাত 1টা হোক, 2টা হোক, এইভাবে এক্সট্রা ক্লাস হতেই পারে। দিনে আমার সময় নাই, আমি রাতে ক্লাস নিচ্ছি। এটাকে যদি আপনারা মনে করেন যে স্যার দিনেই ক্লাস নিতে হবে বা সন্ধ্যাতেই ক্লাস নিতে হবে, এত গভীর রাতে ক্লাস করতে পারবো না। অ্যাডভোকেটদের দিন রাত বলে কিছু কিছু নাই। ডাক্তার আর অ্যাডভোকেট, আপনার রাত 1টা, 2টা, 3টাতেও কিন্তু ফোন আসবে। আপনার কোনো আত্মীয় স্বজন পুলিশের কোনো ঝামেলায় পড়েছে, আপনাকে ফোন করে পরামর্শ চাইতেই পারে, আমার ক্ষেত্রেও হয়। অতএব নিজেকে এইভাবেই তৈরি করেন, ডেডিকেটেড তৈরি করেন। এই পেশায় যেহেতু আসার পরিকল্পনা করেছেন, তো ধীরে ধীরে প্রথমে কিছু বিষয় পার্সোনালি যখন নিবেন, তখন দেখবেন যে কষ্ট হবে, মক্কেলের কষ্ট দেখে কষ্ট হবে। তখন এটা পার্সোনালি চলে আসবে, অনেক কিছু ধীরে 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 সয়ে যাবে। তার মানে এটা একটা গল্পের মতো আপনার কাছে মনে হবে। হ্যাঁ, মানুষের কষ্ট তখন আপনাকে কাঁদাবে, অল্প সময়ের জন্য মনটা খারাপ লাগবে, কিন্তু সেটা ওই কোর্ট পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। বাসায় আসলে ওই কোর্টের টেনশন বাসায় নিয়ে আসা যাবে না। এবং কোর্টে কি হলো কি হলো না এগুলো নিয়ে বেশি বাসার মানুষের সাথে গল্প করা যাবে না, তাহলে কিন্তু আবার প্রবলেম সৃষ্টি হবে। এগুলো পরে আপনাদের সাথে আলোচনা হবে, যদি আপনারা অ্যাডভোকেট হন, কোনো প্রবলেম হয় এবং মামলা সংক্রান্ত বিষয়ে আমার সাথে পরামর্শ চান, তখন এই জিনিসগুলো শেখানো যাবে। তো আমি কিভাবে কিছু কিছু ট্রমা আমারও আসতো মামলার, সেখান থেকে কিভাবে আমি পার পেয়ে গিয়েছি বা কিছুটা প্রফেশনাল হওয়ার চেষ্টা করেছি কিভাবে, সেগুলো আমি শেখানোর চেষ্টা করব আপনাদের। তো পড়ছিলাম যে এই 3 জনের মধ্যে 3 জনই কিন্তু ক্রাইম সিন বা ঘটনাস্থলে যায়নি, প্লেস অফ অকারেন্সে গেছে 2 জন, বিসি। এটার উপরে ডিপেন্ড করবে, এটা 34 না, এটা এ যেহেতু প্ররোচনা দিয়েছে, প্ররোচনার ক্ষেত্রে দূরে থেকে, মানে দড়ি মাছ না ছুঁই পানি, পানিতে না নেমে মাছ শিকার করা, এটা হচ্ছে প্ররোচনা মনে রাখার সহজ উপায়। তাহলে এ হচ্ছে দূরে থেকে কাজ করে নিচ্ছে। কি কাজ? এই জেডের বাসায় দস্যুতা করবে। সে জানে জেডের বাসায় মূল্যবান কি আছে, জিনিসপত্র আছে, তথ্য পেয়েছে। এবার এ তার লোক বিসি কে দিয়ে কাজ করাচ্ছে, তার মানে এ এখানে গডফাদার বা বস, আর বিসি তার হয়ে কাজ করতে গেছে। আর কাজ করতে যে বাধার সম্মুখীন হয়েছে,
ধরা পড়লে তো খবর আছে, তাই মেরে পার হয়ে চলে আসতে হবে। মেরে পার হয়ে চলে আসছে ঠিকই, কিন্তু পরে মামলা হওয়ার পরে তদন্ত বা কোনোভাবে এরা আবার ধরা পড়ে গেছে। উক্ত ঘটনার জন্য উল্লেখিত 3 জনের দায় যুক্তিসহ বিশ্লেষণ করুন। দেখেন, এই প্রবলেমেটিক প্রশ্ন অন্যভাবে ছিল, কিন্তু এখানে প্রবলেমেটিক প্রশ্নের শেষের দিকে আমি কি বিশ্লেষণের জায়গা রাখছি, এবং এর চাওয়াটা বা বিচার্য বিষয় বা জিজ্ঞাসিত বিষয় কিন্তু আমি পরিবর্তন করছি। এখানে আপনাদের সৃজনশীলতা দেখানোর জন্য 2-4 লাইন লিখতে হবে। এখানে আবার নম্বরও বন্টন করে দিয়েছি, যেন আপনি লিখতে বাধ্য হন যে প্রথমের দিকে এই যে এই পর্যন্ত যতটুকু পড়লাম এতটুকুর জন্য নম্বর 3, এবং আমি বলছি তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কার কি দণ্ড হবে, খালি দণ্ড লেখার জন্য আপনি 3 নম্বর পাবেন। এবং দায়ী দায়িত্ব কি, মানে কি অপরাধ করেছে, কত ধারায় চার্জ গঠন হবে, এই সমস্ত বক্তব্য লেখার জন্য 3 নম্বর। এবং জাস্ট আপনি পানিশমেন্ট লেখার জন্য আলাদা 3 নম্বর দিব। তাহলে পানিশমেন্ট মুখস্থ করাটাও কি জরুরি বা গুরুত্বপূর্ণ, সেটা বোঝানোর জন্য কিন্তু এই স্টাইলে প্রশ্ন সেট করেছি আমি। আপনাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছি, আমি যে ফাইনাল টেস্ট নোটটা রেডি করছি, তো সেইটা এই রিভিশন ক্লাসের জন্য আপনাদেরকে রেডি করছি আমি। যেমন আমার নোট রেডি হচ্ছে, তখন ফাইনাল টেস্ট থেকে যখন ক্লাস নিব, ফাইনাল টেস্টের লেভেলটা কিন্তু এই নোটের থেকে অনেক উপরে। তো প্রবলেমেটিক প্রশ্নকে এত জটিল ভাবে সেখানে দেখানো আছে কিছু কিছু, যে আপনার মাথায় ঢুকবে না। তো মাথায় ঢোকানোর জন্য আপনাদেরকে রেডি করছি আমি এই ক্লাস টেস্টের প্রবলেমেটিক প্রশ্ন সেট করে। কারণ আমার তো মূল নোটে এত জটিল প্রবলেমেটিক প্রশ্ন নাই, কারণ ওই সময় তো আমি তৈরি করতেই পারিনি। আমি তো ঠিকভাবে খাবারই সময় পাই না, আমি সেটা নিয়ে কাজ করব কখন বলেন। তাই আমি ওই নোটটা দিয়ে আপনাদেরকে বেসিক্স তৈরি করছি, এবং এই যে ক্লাস টেস্ট যারা দিচ্ছেন এখানে আপনাদের কিন্তু অনেক দক্ষতা তৈরি হওয়ার জায়গা তৈরি হচ্ছে। এখানে দেখি কারা কারা লাইনে আছেন। মোটামুটি লাইনের সংখ্যা ভালোই, রাত যদিও 1টা বাজে। তো ভালো লাগছে। আচ্ছা, পলি মোহান্ত আপু লাইনে আসবেন। পলি আপু লাইনে আসবেন যদি ফোনের আশেপাশে থাকেন বা আমাকে শোনেন। হ্যাঁ, জি স্যার। আচ্ছা। এখানে এই আজকে প্রশ্নটা একটা বাক্যে বলেন, যে 2-1টা শব্দ দিয়ে তাড়াতাড়ি, যে আজকের প্রশ্ন সম্পর্কে আপনার মন্তব্য কি। প্রশ্নটা স্যার এক শব্দে যদি বলি, বাক্যের পরিবর্তে এক্সেলেন্ট। আমার খুব ভালো লেগেছে। এই এই প্রশ্ন নিয়ে আপনার যে বাসায় অ্যাডভোকেট আছেন ওনার থেকে একটু সময় চেয়ে নিয়ে একটু আলোচনা করবেন, যে এই ধরনের প্রশ্ন করছেন আমার যিনি মেন্টর, যেখানে কোচিং করছি, তো এটা নিয়ে তার মন্তব্য কি সেটা আমাকে শোনাবেন। এই জি আগামী অবশ্যই। আগামী শুক্রবার পর্যন্ত আপনার সময়, যে আপনার অ্যাডভোকেট পরিবারের সদস্য উনি কি মন্তব্য করছেন। বাজারে গাইড আছে, গাইডে বিগত সালের প্রশ্ন আছে, সমাধান আছে। ফেসবুক ঘুরলেও আপনি বিগত সালের প্রশ্ন দিয়ে অনেক প্রশ্ন তৈরি করা দেখতে পাবেন। কিন্তু এই ধরনের সৃজনশীল প্রশ্ন কিন্তু আমি ট্রাই করছি এই কারণে আপনাদের লেভেলটাকে একটু উপরে নিয়ে যাওয়ার জন্য, কারণ দক্ষতা ছাড়া রিটেন পাস করা টাফ। এমসিকিউ যত সহজে এবার যারা পাশ হয়ে গেল, এত সহজে রিটেন পাস হয়ে যাবে এটা কিন্তু ভেবে নেওয়া যাবে না। টাফ হলেও যেন পাস করে আসতে পারেন আপনারা সবাই। এই কারণে আমি পরিশ্রমটা করছি, কারণ এই প্রশ্ন তৈরি করতেও তো আমাকে ভাবতে হচ্ছে, সময় দিতে হচ্ছে, তাই নাকি। জি অবশ্যই অবশ্যই স্যার, অনেক তো পরিশ্রম করতে হচ্ছে। এই প্রশ্নের উত্তর করেছেন এই মুহূর্তে যেটা পড়লাম। আমি এই কোশ্চেনটা আসলে ভালো করে দেখিনি স্যার পরীক্ষার সময়। আমার পরীক্ষা, আমি পার্সোনালি যখন আপনার সাথে কথা বলবো তখন বলবো। আমার মনে হয় আরো 2-3টা পরীক্ষা বেশ খারাপ হবে, আমি সব অ্যান্সার করতে পারছি না, মানে না, এখানে লিখে আপনারা কুলাতে পারছি না, আমি আপনারা এটা করিনি স্যার। আপনারা আপনারা হচ্ছে টপ লেভেলের স্টুডেন্ট আমার, যা আছেন 10-12 জন। তো আপনাদের ভুল হওয়া মানে কি আমি সাকসেস, তাই নাকি। প্রশ্নকর্তা হিসাবে আমি সাকসেস, যে আপনাদের আটকাতে পারছি। স্বপন ভাইকে আটকে দিয়েছি, স্বপন ভাইয়ের প্রশ্নে স্বপন ভাইকে আটকে দিয়েছেন। হ্যাঁ, তো এটা কিন্তু একটা সাকসেস, মানে আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আপনাদের দুর্বলতা কোথায়। জি স্যার জি। স্বপন ভাই লাইনে আসবেন।
তো জি স্বপন স্যার। ভাই যেটা বলছিলেন যে শুধুমাত্র 3-এর খ 4-এর খ উত্তর করে গেলাম, আর ক গুলো শেষে করব কিনা। তা জি জি আমার যেটা যেটা মনে হয়েছে, এইভাবে আমি ভাবিনি কখনো। তো আমি 2-3 দিন সময় নিয়ে 2-1 জনের সাথে পরামর্শ করি। আমি জি যাদের স্যার। পরামর্শ নিয়ে একসাথে যে পাশ হয়েছে, আমারও তো কেউ উপরে ছিল, যদিও কোথাও কোচিং করিনি, নিজে পড়াশোনা করেছি, কিন্তু পরামর্শদাতা অনেক ছিল। তো আমি কিছু জায়গা থেকে পরামর্শ নিই, নিয়ে আপনাদেরকে অথেন্টিক তথ্য দেওয়ার চেষ্টা করব। তবে আমার যেটা মনে হয়েছে, আমি যেটা করেছি, হ্যাঁ, 3 লিখলে খ আগে লিখেন, ক পরে লিখেন, মানে 3 লিখলে 3-এরটাকে শেষ করেন, জি, তারপরে আমারও 4-এ যান। মতামত এরকম হ্যাঁ, যে এরকম হলেই তিনটাকে ভালো হবে। তিন ক খ গ যে তিনটা থাকে একসাথে শেষ করতে হবে, কিন্তু শেষ করতে গিয়ে না দেখা না, গেছে এখানে যে এখানে আপনার বাধ্যবাধকতা নাই যে আপনি সিরিয়ালি মেনটেন করবেন, র্যান্ডমও হতে পারে, নো প্রবলেম। কিন্তু হ্যাঁ, 3-এর ক নং প্রশ্নের উত্তর, 3-এর খ নং প্রশ্ন উত্তর, 3-এর ক 3-এর খ প্রতিবারই আপনাকে কি করতে হবে, 3 উল্লেখ করতে হবে। অনেকেই 3 তারপরে ক নং প্রশ্ন উত্তর পরে লিখছেন বা খ পরে লিখছেন, কিন্তু 3 আর রিপিট করছেন না। আমার নোটে যেভাবে দেখবেন যে অ্যান্সার করা আছে, এইভাবেই আহ, এই মানে প্রশ্নের নম্বরগুলো অ্যাড্রেস করবেন। আবার আমি গত পরীক্ষার খাতা দেখতে গিয়ে লক্ষ্য করেছি, অনেকেই প্রশ্ন নম্বরও ভুল করেন। আপনি 3-এর ক লিখছেন না 3-এর খ লিখছেন, এটাও ভুল, মানে ভুল হয়ে যাচ্ছে। এরকম করলে আমি নম্বর দিয়েছি, কিন্তু এই পরীক্ষায় এই ভুলগুলো হয়তোবা আমি নম্বর দিব না। এরকম আমি করতে পারি, এবং এরপরে আমি ওই যে 1 বাই 1 কথা বলবো, বলার পরে যেই জায়গাটা সলভ করে দেব, ওই জায়গাটা আর কি করব না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো না। মানে আপনি যেই জায়গায় কারেকশন করে দিলাম 1 বাই 1 কথা বলার পরে, ওই জায়গায় ভুল করলে ওই জায়গায় কি করে দিব, আমি পানিশমেন্ট স্বরূপ নম্বর কমিয়ে দিব, বা খাতা বাতিলও হতে পারে। কারণ খাতা যখন বাতিল হবে বা নম্বর কাটবো, তখনই আপনার মনে দাগ কাটবে এবং আপনি সেই জায়গায় সতর্ক হবেন। তো এগুলো আমরা অ্যান্সারিং হিন্টে গিয়ে দেখবো। তাহলে এখানে আমি এমনিতে বলি যে এ জাস্ট কি অ্যাবেটমেন্ট। তো এখানে 111 ধারা অনুসারে করতে হবে। 111 ধারায় কি আছে আমরা দেখব। তো ক হচ্ছে দস্যুতার প্ররোচনার জন্য তার শাস্তি হবে, আবার খুনের জন্য শাস্তি হবে, কারণ দস্যুতার ফলশ্রুতিতে কিন্তু খুন সংগঠিত হয়েছে। তার মানে এখানে মার্ডার ইজ এ অবভিয়াস আউটপুট অফ দা রবারি। রবারি থেকে কিন্তু মার্ডারটা হয়েছে, রবারি করতে গেলে মার্ডার হতে পারে, এটা কিন্তু একটা সমূহ সম্ভাবনা থাকে। তাই এখানে এই এর দুইটাই শাস্তি হবে। কিসের জন্য? এই রবারির অ্যাবেটমেন্টের জন্য এবং মার্ডারের জন্য। এবং বি সি এর কি হবে? বি সি এর রবারির জন্য সাজা হবে, আবার মার্ডারের জন্য সাজা হবে। তো কিভাবে এটা লিখতে হবে, আমি অ্যান্সারিং হিন্টের মধ্যে এটা ডিটেলসে দিয়েছি। অন্তত এই সাজার অংশটুকু ফরম্যাট আমি মেনটেন করিনি, ওই যে ঘটনা, বিচার্য বিষয়, এগুলো আপনারা ঠিক করে নেবেন। কিন্তু আমি লাস্টের পোর্শনটুকু কি মানে মূল উত্তরটুকু দিয়ে দিছি, এবং দণ্ড কিভাবে হবে সেটা আমি হুবহু দিয়ে দিছি। জাস্ট সেটা নিলেই হবে। একটু পরে আমি আসছি সেই জায়গা, সেই নোটটা ওপেন করব আমি, মানে অ্যান্সারিং হিন্ট। আচ্ছা, এরপরে 4-এর ক হুবহু নোট থেকে কমন, এটা আলোচনা করলাম না। এখানে 2 ডেফিনেশনের জন্য, আর 8 হচ্ছে 4-4-8 দুই জায়গায় বর্ণনা করার জন্য। উদাহরণ না থাকলে নম্বর কম পাবেন, উদাহরণ সহ বলে দিয়েছি। এখানে কেস ল উল্লেখ না করলেও হবে। বলে রাখা ভালো, আমি নিজে এক্সামসে পাশ করলেও এই 2বার পরীক্ষা দিতে হয়েছে, কারণ একবার পরীক্ষা বাতিল হয়েছিল, সবার জানেন। তো আমি এই যে পরিবর্তিত যে প্রশ্ন আসলো, ওই সময়কারই কিন্তু একজন ভুক্তভোগী, বা আমিও ভিকটিম। আমারও অনেক টাইম লস হয়েছে লাইসেন্স পেতে, কারণ অনেক আগেই আমার লাইসেন্স হয়ে যেত। ল কমপ্লিট করেছি 15 সালে, কিন্তু অন্য পেশায় থাকার কারণে এই পেশায় আসতে দেরি হয়েছে। হয়তো এই পেশায় আসতাম না। আমার শ্রদ্ধেয় স্যার ডক্টর আরিফুজ্জামান পল্লব স্যার, উনি এখন গ্রিন ইউনিভার্সিটি ঢাকা, সেখানকার উনি এখন ডিপার্টমেন্ট হেড হিসাবে আছেন। তো ওনার প্রতি আমি কৃতজ্ঞ যে উনি আমাকে এই পেশায় নিয়ে আসছেন ফিরিয়ে। না হলে আমি হয়তোবা ল থেকে দূরেই চলে যেতাম, ব্যাংক বা অন্য কোনো জায়গায় থাকতাম। তবে ব্যাংকে চাকরি করলে আমি মানসিক শান্তি পেতাম না, কারণ রোবটের মতো কাজ করতে হতো। আর এখানে কাজ করছি, আপনাদের জন্য কিছু করতে পারছি, প্লাস মানুষের জন্য কাজ করতে পারছি, তার মানে এখানে রিসার্চের জায়গা আছে। ব্যাংকে কিন্তু ওই রিসার্চের জায়গা নাই, কারণ আমি রিসার্চকে পছন্দ করি। তাই আমার এখানে প্যাশন আছে, প্যাশন না থাকলে এত রাত জেগে
এত কিছু করার পরে আজকে কোর্টও ছিল, এত কিছু করার পরে এই রাত জেগে ক্লাস করানো কিন্তু সম্ভব না। আর আমি ক্লাস নিলেও যতই শরীরে ক্লান্তি থাক মুখে কিন্তু হাসি রাখার চেষ্টা করি দেখবেন। আর যেদিন খুব ক্লান্ত থাকি হয়তো বা হাসিটা কম থাকে। তো সেটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে কি প্যাশন আছে বলে আমি কাজ করতে পারছি। তো আপনাদের এই শব্দটা কেন বলছি, আপনাদেরকে প্যাশন, এই যে এর আগে বললাম একটা ক্লাসে যে যার নাই গতি সে করে ওকালতি, এই শব্দ বা সেন্টেন্স যেন আপনার জন্য প্রযোজ্য না হয়। প্যাশন থেকে পেশে আসছেন এটা এখন ধরে নেবেন, বা যদি আসলে এটার জন্য আসেন যে কোনো গতি নাই বলে আসছেন এটা ভুলে যান, এখন থেকে এটাকে প্যাশন তৈরি করার চেষ্টা করেন যে না আমি ওকালতি আমার ধ্যান জ্ঞান স্বপ্ন। তাহলে আপনার ভাইভাতে আটকাবে না, এটা আপনাকে কিন্তু ভাইভাতে আটকানোর চেষ্টা করে যে আপনি কেন এই পেশায় আসছেন, এই প্রশ্ন করা হয়। তো কি উত্তর করবেন সেটা তো ভাইবার সময় বলবোই। আচ্ছা, খতে কি আছে, ক একটি রোগে ভুগছে যে, এমন একটি রোগে ভুগছে যে এক আঘাতেই তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে, তার মানে রোগী দুর্বল ব্যক্তি, অসুস্থ ব্যক্তি। খ এই কথা না জেনে ক কে দৈহিক জখম করার অভিপ্রায়ে এমন আঘাত করে যা একজন সুস্থ ব্যক্তির মৃত্যু ঘটতে পারে। এটা থেকে কি বুঝলাম যে ক এর রোগ আছে এবং খ সেটা জানেও, জানার পরেও তাকে এমন আঘাত করলো যে সে তো মারা যাবেই, সুস্থ ব্যক্তিও যাবে, এতটুকু বুঝলাম। এবার উক্ত আঘাতের ফলে ক মারা যায়, আউটপুট, ঘটনা ঘটলো, ইফেক্ট হলো। এক্ষেত্রে খ এর বিরুদ্ধে এই যে প্রশ্ন প্রথমে যেটা দিয়েছিলাম, খ এর কাছে ভুল করে ক আসছিল, আমি পরে কারেকশন করে দিয়েছি এবং বলেও দিয়েছি, কারণ এটা পড়লে আপনারা বুঝতে পারতেন যে এটা একটা ছোট একটা টাইপ মিস্টেক। এখন কিন্তু ঠিক আছে। দ্য পেনাল কোড 8960 এর কত ধারায় কোন অপরাধের জন্য চার্জ গঠিত হবে, তার মানে এখানে আপনাকে পানিশমেন্টের যে সেকশন সেটা অবশ্যই উল্লেখ করতে হবে। তাই আমি এইভাবে প্রশ্নের মধ্যে চার্জের কথাটা বলে দিয়েছি। যুক্তি সহ ব্যাখ্যা করুন কেন এই ধারায় চার্জ গঠন হবে, আপনাকে বলতে হবে। এটাকে উত্তর করেছেন, কি উত্তর করেছেন কে বলবেন, লাইনে আসেন। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কি দণ্ড হবে, তার মানে এখানে আপনার প্রথম অংশের জন্য 4 নম্বর এবং জাস্ট পানিশমেন্ট লেখার জন্য 1 নম্বর, টোটাল 5 নম্বর। আচ্ছা আকাশ ভাই নতুন স্টুডেন্ট, রেসপন্স করবেন সবাই, যে যত রেসপন্স করবে তার তত লাভ হবে। রাত জেগে শুধু শুনলেই হবে না, কারণ এটা তো রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং দিব আমি। তাহলে আপনি যদি রেসপন্স করেন তাহলে আপনার লাভ হবে, নাহলে রাত জাগায় কোনো লাভ নাই। হ্যাঁ আকাশ ভাই বলেন। স্যার আমি 302 অ্যান্সার করছিলাম। 302 খুন, কি যুক্তি বলেন? জি স্যার। আচ্ছা আচ্ছা যুক্তিটা পরে শুনছি, আরো আমি দু একজনকে জিজ্ঞাসা করি। আচ্ছা 302 বাদে কেউ অ্যান্সার করেছেন কিনা, 302 বাদে অন্য কোনো সেকশনে তার চার্জ গঠন হবে এটাকেও অ্যান্সার করেছেন কিনা? 302 বাদে, 302 বাদে কেউ অ্যান্সার করে থাকলে সে হাত উত্তোলন করেন। ফারুক ভাই লাইনে আসেন, স্বপন ভাই লাইনে আসেন। হ্যাঁ ফারুক ভাই বলেন কত ধারায় অ্যান্সার করেছেন এটা? এটা 304 স্যার। 304 অ্যান্সার করেছেন, আচ্ছা। আর স্বপন ভাই? জি স্যার, আমি তো স্যার যে সে না জেনে আঘাত করছে এই বিষয়টা মাথায় ক্যাচ করছে, কিন্তু সুস্থ ব্যক্তি হ্যাঁ মারা যাবে এখানে তো 302 হবে। খুব মজার প্রশ্ন না? জি স্যার, এটা উদাহরণ আছে বইয়ে, কিন্তু তখন হ্যাঁ পরীক্ষার সময় আসলে ওই, মাথা কাজ করে না। আচ্ছা তাহলে এবার ফারুক ভাই বলেন যে এইটা 304 কিভাবে হবে, বুঝাই দেন, যুক্তি সহ ব্যাখ্যা করুন। কি লিখেছেন প্রয়োজনে দেখে বলেন, খাতা দেখে। এটা স্যার প্রশ্ন ছিল এরকম যে আপনার এই যে রোগে ভুগছে যদি এরকম হয়ে আঘাত করে, তাহলে এটা আপনার হলো উম, তিনের 3 নম্বর ইয়াতে আছে যে আপনার 303 নম্বর ইয়াতে আছে, যদি হয় তাহলে ওইভাবে আঘাত করলে তাহলে তাকে খুনি শাস্তি হবে, নরহত্যা হবে না। কিন্তু যদি এখানে সে জেনে বুঝে দৈহিক জখম করার অভিপ্রায়ে আঘাত করে এবং সুস্থ ব্যক্তির মৃত্যু করতে পারে। ওরে আল্লাহ রে, ভুল হয়েছে ওরে মনে আল্লাহ, হয়। এবার এবার ওরে আল্লাহ হয়ে গেছে। আল্লাহ, আল্লাহ কিন্তু এই ভুল করলে আল্লাহ কিন্তু নম্বর দিবে না, পরীক্ষক নম্বর দিবে। তাহলে প্রবলেমেটিক প্রশ্নের মধ্যে কিন্তু অনেক প্যাঁচানো থাকবে। এই প্যাঁচটা ধরার জন্য আপনাকে কি করতে হবে, সতর্ক হতে হবে। কেমন সতর্ক? মনে করেন রাস্তা পিচ্ছিল, আমি লিখি গ্রামের রাস্তা যখন পিচ্ছিল হয় তখন আমরা কিন্তু পা টিপে টিপে হাঁটা বলে,
তো যখন প্রবলেমেটিক প্রশ্ন পড়বেন একটু পা টিপে টিপে হাঁটার মতন সতর্ক হবেন, একটু স্লো ভাববেন, একটু টাইম দিবেন। প্রবলেমেটিক প্রশ্ন আপনার সময় নিবে, যদিও ছোট মনে হয়, অল্প লিখতে হবে, কিন্তু আপনাকে ভাবতে হবে বেশি। আগে ভাবেন। স্বপন ভাইকে বলি যে প্রবলেমেটিক প্রশ্ন মনে করেন এখানে 4-এর ক আপনি পরে লিখলেন, খ আগে লিখবেন, কিন্তু প্রবলেমেটিক প্রশ্নগুলো আগে যদি ভেবে নিতে চান, প্রবলেমেটিক প্রশ্নের মানে প্রশ্নের পাশে আপনি উল্লেখ করে দিতে পারেন যে এটা একটু পড়ে নিলাম, এটা কততে উত্তর করব, এটা মানে 302 হবে না 304 হবে, আপনি একটু ছোট করে লিখে রাখলেন, উত্তর একটু পরে করেন। মনে করেন যে আপনি 3-এর খ আগে লিখলেন, 3-এর খ লিখার পরে আপনি কি লিখবেন? 3-এর তিনের ক ক। লিখবেন। তো এখানে আপনি 4-এর খটা আগে পড়ে নেন। আহ 3-এর খ পড়ার পরে লিখার পরে এখানে আপনি 3-এর ক তো লিখবেন, লিখার আগে আপনি 4-এর খয়ে চলে যান। খয়ে যে প্রশ্নের পাশে বুঝে নেন যে এটা 304 না 302, কারণ ওই সময় ব্রেন একটু শার্প আছে। বা প্রশ্ন পাওয়ার পরে প্রবলেমেটিক প্রশ্নগুলো একবার পড়ে আপনি প্রয়োজনে একটু নোট নিতে পারেন, বেশি সময় লাগবে না। তো এটাও আহ, আমার পরীক্ষায় আপনি ট্রাই করে দেখতে পারেন, একবারে আপনার অ্যাডাপ্ট করতে পারবেন তা না, এক একজনের স্টাইল এক এক রকম। আবার ড্রাফটিং আছে, এই সাবজেক্টে তো ড্রাফটিং নাই। যখন ড্রাফটিং থাকবে, প্রবলেমেটিক প্রশ্ন থাকবে, ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে। আহ, যখন মডেল টেস্ট নিব তখন কিন্তু খিচুড়ি বেশি। মনে করেন যে সবজি খিচুড়ির মতো অনেক এলিমেন্ট পাবেন একসাথে। 6-7 রকমের যে প্রশ্নের এই ধরন আছে সবগুলো একসাথে পাবেন। তখন আপনার মাথা আরো কিন্তু কাজ কম করবে, ব্ল্যাঙ্ক হয়ে যাবে, কি করব, জি। কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবেন। ওই সময় এই আপনাকে মাথা প্রশ্নটা ঠান্ডা স্যার আমি রেখে লিখে শেষ করতে পারছি না, সিদ্ধান্ত আমি নিতে 50 হবে। মার্ক আনসার হ্যাঁ। করছি। এই প্রশ্নটা আমি তো লিখে শেষ করতে পারছি না, আমার লেখা তো 50 এখানে আনসার দেখেন, করছি এর মধ্যে। আহ, এই এখানে দেখেন প্রশ্ন করার সিস্টেমটা কি করেছে আমি। এই মুহূর্তে এই প্রশ্নটা পুরোটা পড়া হয়ে গেছে। এখন জি প্রশ্নের সিস্টেমটা যেটা করেছি আমি, আকাশ ভাইকে আগে আমি জিজ্ঞাসা করিনি। আকাশ ভাই, এই 4-এর ক্ষয়ের ব্যাখ্যাটা বলেন, কি লিখেছেন? স্যার যেহেতু স্যার 300 ধারায় স্পষ্ট উল্লেখ আছে যে এমন দৈহিক জখম যা আঘাত করে একজন স্বাভাবিক ব্যক্তির মৃত্যু ঘটাতে পারে, মৃত্যু হলে খুন হবে, এটা একদমই স্পষ্ট বিধান আছে। হুম। আর রাজঘটনের ক্ষেত্রে শাস্তির ধারা 302, স্যার এটা তো কোনো কনফিউশন ছিল না আমার। তো 3-এর খতে একটু কনফিউশন ছিল স্যার, ওই যে আমি 109, 111 জায়গায় 109 দিচ্ছি, আর হাউস ব্রেকিং এর জন্য 446 দিচ্ছি স্যার। আর এই আচ্ছা, যে এখানে স্যার, এখানে দেখেন, না, আপনাকে ওটা জিজ্ঞাসা করা হয়নি। এটা ব্যাখ্যা করছি, যখন টু দা পয়েন্ট একটু কথা বলবেন, হ্যাঁ, নাহলে প্রবলেম হবে, একটা পার হয়ে গেছে, কালকে কোর্টও আছে আমার। দেখেন এখানে ক এমন একটি রোগে ভুগছে যে এক আঘাতেই তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে, এটা দিয়ে আপনার মাথার মধ্যে কি ঢুকাই দিল? রোগের একটা বিষয় ঢুকাই দিল। তার মানে এখানে কয়ের রোগ আপনার মাথার মধ্যে প্রবেশ করলো। এবার এবার জি আপনি জি। মানসিক রোগী হয়ে গেলেন। এবার কি প্রবলেম হলো? আপনি চলে গেলেন হচ্ছে 304-এ। ওই 304-এর, অর্থাৎ ব্যতিক্রমের মধ্যে আপনার মাথাটা প্রবেশ করলো। এবার 300 ধারার যে ব্যতিক্রম আছে 5টা, এর মধ্যে আপনার মাথা চলে গেছে। এবার খ এই কথা জেনে বা এখানেও মিলে যাচ্ছে, এখন পর্যন্ত আপনার ব্রেন কিন্তু ওই 5টা ব্যতিক্রমের একটার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এরপরে আসি পরের দিকে। এরপরে বলছে ক কে স্যার এখানে তো লেখা ক্ষয় কথা না জেনে। দৈহিক, হ্যাঁ, দৈহিক জখম করার অভিপ্রায়ে এমন আঘাত করে যা একজন সুস্থ ব্যক্তির মৃত্যু ঘটতে পারে। আচ্ছা, এটাই হচ্ছে কি পয়েন্ট, সবুজ যেটা হাইলাইট করলাম, যে এখানে আরো যদি স্পেসিফিক বলি যে একজন সুস্থ ব্যক্তির মৃত্যু ঘটতে পারে, একজন সুস্থ ব্যক্তির মৃত্যু ঘটতে পারে, এই কথা যদি বলি যে এই আঘাতে সুস্থ ব্যক্তি মারা যাবে, তাহলে এই রোগী সে তো মারা যাবেই। তার মানে এই রোগটা কি না, বিবেচ্য বিষয়ই না এই প্রশ্নের জি ক্ষেত্রে, তাই নয় কি? জি। তো ব্যাখ্যায় আপনাকে এই কথাটা বলতে পারতে হবে যে রোগের বিষয়টা এখানে বিবেচ্য বিষয় না, কারণ সুস্থ ব্যক্তি মারা যাবে। এই কথাটা আপনাকে নিজের ভাষায় উপস্থাপন করতে হবে। এই সৃজনশীলতা দেখার জন্যই কিন্তু যুক্তি, বারবার আমি যুক্তি চাচ্ছি, কারণ যত যুক্তি দিতে পারবেন তত আপনার ব্রেনটা কাজে লাগবে। তত আপনি কি ওই যে প্রথাগত যে ওই বাজারের যে গাইড গুলো আছে বা আমার নোট আছে, কমন প্রশ্নের উত্তর লিখে, ইজি প্রশ্নের উত্তর লিখে আপনার অভ্যস্ত। তো ইজি থেকে বের হয়ে একটু আপনাকে লজিক বা রেশনাল উত্তর করতে হবে। এটার কারণে এটা করেছে। এবং আর একটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম, দেখেন এই প্রথম দিকে আমি কি প্রতিটা প্রশ্নের মধ্যে কিছুটা নতুনত্ব নিয়ে আসছি। আর যেগুলো মানে একেবারে হুবহু কমন, যেমন এই মুহূর্তে আমি এই যে পিঙ্ক হাইলাইট করব, 3-এর ক হুবহু কমন না এই 3টা প্রশ্ন।
পার্থক্য? জি এটা প্রথম দিকে রাখিনি, শেষের দিকে রাখছি, কারণ প্রথমে আপনার মাথাটাকে একটু হ্যাং করে নিব, তারপরে সহযোগগুলো দিব, যেন কি হয় এই সহজের কাছে আস্তে আস্তে আপনি আগেই শেষ, সময় শেষ, বা ব্রেনে মানে জ্যাম জ্যাম হয়ে গেছে এরকম। এবং এখানে আরেকটা প্রশ্ন রেখেছি যে অপরাধমূলক নরহত্যা কি, নরহত্যা কখন খুন হয় এবং কখন খুন হয় না, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু শেষে দিয়েছি কেন, এখানে আসার আগে যেন আপনার সময় নষ্ট হয়ে যায় এবং ব্রেন আপনার কি হয়ে যায়, বিজি হয়ে যায়। বুঝতে স্যার পেরেছেন? আমার সব নষ্ট হয়েছে। তো তো এখানেও কিন্তু প্রশ্ন সেট করার মধ্যে অনেক কৌশল আছে, কৌশল করে আপনাদের স্কিল ডেভেলপ করার চেষ্টা করছে, টাইম ম্যানেজমেন্ট হচ্ছে, খাতায় কিভাবে আপনি উপস্থাপন করবেন সবই দেখবো। আপনাদের খাতা এখনো একজনের আমি ওপেনই করিনি, সিনই করিনি, তার আগে আমি আপনাদের কিন্তু অনেক কিছু বুঝে যাচ্ছি কার কি প্রবলেম আছে এই ক্লাসের মাধ্যমে। এরপরে আমরা চলে যাই অ্যানসারিং হিন্ট। অ্যানসারিং হিন্টে কি আছে এবার আপনাদেরকে উত্তর দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো দেখবেন বিভিন্ন রেস্টুরেন্টে বুফে রেস্টুরেন্ট থাকে, বুফে রেস্টুরেন্টে কি করে, কম দামি ভারী খাবারগুলো আগে রাখে, যেমন বিরিয়ানি টাইপের আইটেম গুলো, কাচ্চি টাইপের আইটেম গুলো, যেগুলো সেগুলো খেয়ে যেন আপনার পেট ভরে যায়, এবং যেগুলো একটু দামি আইটেম সেগুলো একটু দূরের দিকে রাখে, পেছনের দিকে রাখে। ওই পর্যন্ত পৌঁছার আগে আপনার কি কাম সারা। খাওয়ার যে মানে কি বলে ক্রেভিং বা এই ক্ষুধা, সেটা শেষ, বা পেটের জায়গাও শেষ, খেতেও আর ইচ্ছা করবে না, তার মানে তাদের এইভাবে লাভ হয়। না হলে কিছু খাদক আছে তাদের ক্ষেত্রে হয়তো বা মানি উসুল হয়, কিন্তু সাধারণ পাবলিকের ক্ষেত্রে কিন্তু ওই 500 600 বা 1000 টাকা বা 1500 টাকা দিয়ে ওই পেট চুক্তিতে খাওয়া, এটা কিন্তু কি না, লজিক্যাল না, এবং এটা আনহেলদি একটা প্র্যাকটিস। তো এখানে দেখেন অ্যানসারিং হিন্টে, হ্যাঁ আমি কি করেছি, মৃত্যুদণ্ড, আপনি কি মনে করেন আমি উত্তর করে যাচ্ছি, উত্তর করার পরে আমার উত্তরের সাথে কেউ দ্বিমত পোষণ করলে পরে কথা বলবেন, আগে আমি জাস্ট এটার উত্তরগুলোকে কমপ্লিট করি, তারপরে আপনাদের লজিক আমি শুনবো। ওকে, জি তো স্যার। দেখেন এখানে, আপনি কি মনে করেন মৃত্যুদণ্ড একটি মানবতা বিরোধী দণ্ডের বিধান, আপনার উত্তরের সপক্ষে যুক্তি প্রদর্শন করুন, এই অংশটুকুর অ্যান্সারিং হিন্ট আছে, উপরটুকু তো দরকার নাই, নোটে আছে। এই 4 নম্বরের হিন্ট দিচ্ছি আমি। এখানে আমি বলেছি হ্যাঁ আমি মনে করি মৃত্যুদণ্ড একটি মানবতা বিরোধী দণ্ডের বিধান। আমি যেটা লিখেছি এই প্রশ্ন যদি আসে, আসার সম্ভাবনা কম, কারণ এটা আমার মাথা থেকে বের হয়েছে, প্রশ্নকর্তাদের মাথায় নাও আসতে পারে, আসতেও পারে, চান্স কম, কিন্তু এই ধরনের কিছু আসতে তো পারেই। আসুক আর না আসুক, আপনার তো ব্রেন আনকমন জিনিসকে ডিল করার সাথে কি হচ্ছে, পরিচিত হচ্ছে এবং অভ্যস্ত হচ্ছে। তো আপনার উত্তরের সপক্ষে নিম্নে যুক্তি মানে আমার উত্তরের সপক্ষে নিম্নে যুক্তি প্রদর্শন, যখন আপনার দিয়ে প্রশ্ন করবে তখন আপনি ডিরেক্ট আমার কথাটা বলতে পারবেন না, আপনি বললে আমি এভাবে, ঠিক আছে, অপোজিট, ইউ থেকে আই হয়ে যাবে, ইউর থেকে মাই হয়ে যাবে, এভাবে উত্তর করতে হবে। আচ্ছা, ইংলিশ ভার্সনে পরীক্ষা দিবেন এরকম দু একজন আছে কিনা দেখি, তো একজন স্টুডেন্ট আছে আমার যিনি ইংলিশ ভার্সন পরীক্ষা দিবে। তো আই থেকে, ইউ থেকে আই এবং ইউর থেকে মাই অপোজিট হয়ে যায়, এটা বাংলা আশা করি বুঝতে পারছেন। তো এখানে কয়েকটা পয়েন্ট দিয়েছি, আপনারা পড়ে নেবেন, আমি এই পিডিএফটা ক্লাস শেষে দিয়ে দিব আমার স্টুডেন্টদের, যারা ভর্তি হয়েছে আমার কোর্সে, যারা পরীক্ষা দিলেন তারা অবশ্যই গ্রুপে এটা পেয়ে যাবেন ক্লাস শেষেই। মানবাধিকারের লঙ্ঘন, মৃত্যুদণ্ডের মাধ্যমে মানুষের জীবন নষ্ট করা হয়, যা মানবাধিকারের একটি মৌলিক লঙ্ঘন। মানবাধিকার ঘোষণাপত্র, মানবাধিকার ঘোষণাপত্র কে দিয়েছে? জাতিসংঘ। জীবনের অধিকার একটি অপরিবর্তনীয় অধিকার, এটা বলা হয়েছে, আমি সংক্ষিপ্তভাবে দিয়েছি। আমি যেটা দিয়েছি সেটাই যে আপনাকে দিতে হবে তা না, আপনি রিসার্চ করেন, আপনি পড়াশোনা করেন, তবে এটা লিখলেও নম্বর পাওয়া যাবে। আবার আপনার নিজের ভাষা তো লিখতে পারেন। পুনর্বাসনের সম্ভাবনা, যে প্যারোলের কথা বললাম, তাকে মেরে না ফেলে তাকে কি পুনর্বাসন করা যেতে পারে, সে যেন ভালো মানুষ হয়ে উঠতে পারে অনুশোচনার মাধ্যমে। তারপরে বিচার ব্যবস্থার এটা একটা ভুল,
বিচার ব্যবস্থায় ভুল হতে পারে। কি ভুল? একজন নির্দোষ ব্যক্তিকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়ার সম্ভাবনা থাকে। অনেকে মিথ্যা সাক্ষী দিয়েছে, মিথ্যা সাক্ষী একজন নিরীহ ব্যক্তি মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যেতে পারে। সেক্ষেত্রে একটা কি ভুল হয়ে গেল, এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পাপ হয়ে যাবে না? বিচার ব্যবস্থার একটা ভুল। তাহলে একবার মৃত্যুদণ্ড কার্যকর হলে তা সংশোধন করা যায় না, তার মানে মৃত ব্যক্তিকে আর জীবিত করা যায় না। তাই মৃত্যুদণ্ডটা রাখা কি আমার যুক্তিতে না, এবং এটার যুক্তিগুলো আমি দেখাচ্ছি, এবং বিভিন্ন দেশে বাতিলও করেছে। সামাজিক, বিশেষ করে ইউরোপের দেশগুলো মৃত্যুদণ্ড ব্যান করে দিয়েছে। সামাজিক ন্যায় বিচারের অভাব, মৃত্যুদণ্ড সামাজিক ন্যায় বিচারের একটি প্রতীক হিসেবে কাজ করে না, এটি সমাজে ভয় তৈরি করে। আসলে ভয় দিয়ে কিন্তু কি করা যায় না, অপরাধ ঠেকানো যায় না। অনেক রেপ হচ্ছে। আগে যেমন রেপের যে মানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 ধারার বেশ পরিবর্তন করা হলো লেটেস্ট অ্যামেন্ডমেন্টে, তারপরও কিন্তু রেপ ঠেকানো যাচ্ছে না। ভয় দিয়ে কিন্তু ঠেকানো যায় না। কারণ রেপের যখন ইম্পালস মানুষের শরীরে আসে বা মনের মধ্যে আসে বা পরিস্থিতি তৈরি হয়, ওই সময় ভয় কাজ করে না। সে ভাবেই না আমি ধরা পড়ব। যখন অপরাধটা সংগঠিত হয়ে যায়, তারপরে হিতাহিত জ্ঞান আসে, তার আগে কিন্তু এই জ্ঞান থাকেই না। আমি ধরা পড়বো, ধরা পড়লে আমার ফাঁসি হতে পারে বা আমার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, এই ভয়টা ওই সময় কাজ করে না। কারণ ব্রেন হিতাহিত কাজ করে না, অনেকটা নেশার ঘরে থাকে। এই কারণে ক্রিমিনোলজি এবং পেনোলজি যে সায়েন্স অফ ল, এটা যদি কেউ পড়ে থাকেন, ঠিকভাবে বুঝে থাকেন, তাহলে এই জিনিসটা বুঝতে পারবেন যে ভয় দেখিয়ে আসলে কি করা যায় না, অপরাধকে খুব বেশি কন্ট্রোল করা যায় না। তাহলে তো উপায় কি? উপায় হচ্ছে সামাজিকতা বা সমাজে পরিবর্তন, দৃষ্টিভঙ্গির পরিবর্তন, নর্মস, ভ্যালুজ, ইথিক্স, এগুলা ঠিক করতে হবে। সভ্য যদি সে হয়, তার দ্বারা এটা হবে না। সে যদি প্রকৃত মানুষ হয়, পশু না হয়। প্রতিটা মানুষের মধ্যে কি থাকবে? অ্যাপাটাইট থাকবে। আমি পুরুষ, আমারও যেমন সেক্স অ্যাপাটাইট আছে, একজন নারীরও আছে। So, এই পরিণত বয়সের আগেই শুরু হয়ে যায়। কিন্তু পরিবার, সমাজ, ধর্ম, অনুশাসনে সেটা কি কন্ট্রোলে থাকে, এবং একটা নিয়মের মধ্যে দিয়ে মানুষ বৈবাহিক জীবনে প্রবেশ করে এটাকে কি করতে পারে? উপভোগ করতে পারে। তো এইটা নিয়মের মধ্যে দিয়ে থাকলে সেটা কি হবে না? অপরাধ হবে না। সবার মধ্যে আছে, আমার মধ্যে আছে, আপনাদের মধ্যে আছে, কিন্তু এইটার বহিঃপ্রকাশটা কি হতে হবে? নিয়মতান্ত্রিক উপায় হতে হবে, প্র্যাকটিসটা সঠিক হতে হবে। তাহলে সবকিছু নিয়মের মধ্যে থাকবে, সেটাই সুন্দর, সেটাই স্বাভাবিক, ন্যাচারাল। তাহলে আর আনন্যাচারাল বা অফেন্স এই ধরনের কোনো কিছু হবে না। আশা করি বুঝতে পেরেছেন যে ভয় দিয়ে কিছু হয় না, পরিবর্তন করতে হবে। তার মানে একটা শিশুকে যদি ছোটবেলা থেকেই সঠিক পরিবেশে মানুষ করা হয়, ভালো পারিবারিক শিক্ষা দেওয়া হয়, স্কুলে ঠিকভাবে যদি শিক্ষা দেওয়া হয়, তাহলে সে অপরাধী হওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাবে। হবে না তার কোনো কি নাই, গ্যারেন্টি নাই, কিন্তু কমে যাবে। এবং অপরাধীকে শাস্তি দেওয়ার পরিবর্তে সমাজের মধ্যে ভীতি সৃষ্টি করে। তো অপরাধীকে শাস্তি না দিয়ে সমাজে ভীতি সৃষ্টি করে কিন্তু এখানে কোনো লাভ নাই। ভয় থেকে কন্ট্রোল হয় না। কারণ যখন কাউকে ভয় দেখানো হয়, যে সন্তানকে ছোটবেলা আপনার নিজে যদি আপনি বাবা বা মা হন, তাহলে দেখবেন সন্তানকে ভয় দেখিয়ে কিন্তু তার যে শিশুর বিকাশ, সেটা ব্যাহত হয়, সেটা খুব একটা লাভ হয় না। ভয় দেখালে ভবিষ্যতে সেও এই ধরনের এগ্রেসিভ আচরণ করবে, এবং সেও কিন্তু আপনার সাথে আর্গু করবে, আপনার সাথে তর্কে জড়াবে। এবং আপনি যদি তার গায়ে হাত তুললেন, সেও কিন্তু আপনাকে কি করবে? কাউন্টার দিবে। নিউটনের 3rd ল অনুসারে আপনি মারলে সেও কিন্তু মারা শিখবে। তাহলে কি করতে হবে? তার সাইকোলজি বুঝে তাকে এমন ভাবে ট্রিট করতে হবে, ডাইভার্ট করতে হবে, যে কাজটা করা যাবে না। না শব্দটা তো শিশুদেরকে বলতেই হয় না। তাহলে না না বলে কি করতে হবে? তাকে ডাইভার্ট করতে হবে, যে কাজটা করছে এটা থেকে তাকে ডাইভার্ট করে অন্য একটা কাজে ব্যস্ত করে দিতে হবে। তাহলে তার সৃজনশীলতা নষ্ট হলো না, তার মধ্যে না জিনিসটা ডেভেলপ করলো না, খারাপ জিনিসের সাথে সে পরিচিতই হলো না। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, আমি চাই না আমার শিশু মোবাইল ফোন ব্যবহার করুক। তাহলে আমার শিশুর সামনে আমাকে মোবাইল ফোন ওইভাবে ব্যবহার করাই যাবে না, বা শিশুর সামনে মোবাইল ফোন বের করাই যাবে না, কম বের করতে হবে। বা লং টাইম শিশুর সামনে আমি ফেসবুক বা রিলস দেখবো না, তাহলে শিশু শিখবে না এটা। আমি যদি শিশুর সামনে এটা করি, শিশু তো এটা শিখবে। আমি একটা করছি, ওইটা আবার শিশুকে কিভাবে নিষেধ করছে? যে পরিবারের কর্তা দুর্নীতিবাজ, অপরাধী, সে কিভাবে তার সন্তানের কাছ থেকে ভালো আচরণ বা সভ্য আচরণ আশা করে? আশা করি বুঝতে পেরেছেন কি বোঝাতে চাচ্ছে। এগুলো ভাববার বিষয়।
গবেষণার বিষয়। নৈতিক এবং ধর্মীয় প্রশ্নে অনেকে মনে করেন যে একজন মানুষকে হত্যা করা কোনো অবস্থাতেই নৈতিকভাবে সঠিক নয় এবং এটি ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে হতে পারে। তাহলে উপরোক্ত যুক্তির উপর ভিত্তি করে আরো যুক্তি দেওয়া যেতে পারে এবং কেস ল দেওয়া যেতে পারে। কেস ল আমি দিইনি, কেস ল দিলে আপনাদের কাছে জটিল মনে হবে। আমি ভবিষ্যতে এই প্রশ্নের উত্তর ফাইনাল টেস্টে যদি আমি অ্যাড করি কেস ল দিয়ে দিব এবং কোন কোন দেশ ব্যান করেছে সেটারও একটা লিস্ট দেওয়ার চেষ্টা করব। খুব দ্রুত এই উত্তরটা তৈরি করেছি, তাই এটা হয়তোবা মানসম্মত হয়েছে কিন্তু ইনফরমেশনটা কম হয়েছে, যুক্তিগুলো জাস্ট দেখিয়েছে। এইভাবে উত্তর করলেও ভালো নম্বর পাওয়া যাবে। মৃত্যুদণ্ডের বিধানকে অনেকেই মানবতা বিরোধী হিসাবে এই যুক্তির ভিত্তিতে কিন্তু বিবেচনা করেন। এটা হয়ে গেল উত্তর। আরেকটা অ্যান্সারিং হিট, এই যে যে প্রশ্নটা করেছিলাম যে যাবজ্জীবন কারাদণ্ড বিনাশ্রম, তো এটা অনেকে লিখেছেন। এইটা আগের একটা প্রশ্ন ছিল আমার, যদিও একটু ডিফারেন্ট করেছি আমি। 54 ধারার ব্যাখ্যার বিধান মতে যাবজ্জীবন কারাদণ্ড সর্বদা সশ্রম হবে। অতএব রায়টি আইন সিদ্ধ নয় মানে অবৈধ। আইন সিদ্ধ বলতে বৈধ, আইন সিদ্ধ নয় বলতে অবৈধ বা ভয়েড। উপযুক্ত ও আইন সিদ্ধ রায় হিসেবে কে 304 ধারার বিধান অনুসারে, 304 ধারা থেকে তো প্রশ্ন করা, 304 ধারায় কিন্তু মৃত্যুদণ্ডের বিধানই নাই। তাহলে যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে 10 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া যেতে পারে, কারণ 10 বছরের সশ্রম বিনাশ্রম উভয় দেওয়া যায়। রনি আপু যেটা বলেছিলেন বিরতির আগে। আশা করি এই প্রশ্নের উত্তর অনেকের হয়েছে এবং ক্লাসেও আমি যারা ভিডিও দেখেছেন ক্লাসেও কিন্তু এটা আমি আলোচনা করেছিলাম। হ্যাঁ, আকাশ ভাই লাইনে আসবেন। আচ্ছা, এরপরে স্যার দুয়ের কি হবে? বলেন। স্যার দণ্ড একটু আগের প্রশ্নটা স্যার, এখানে 54 ধারা ব্যাখ্যা বলা আছে না স্যার, 53 ধারা হবে। ও সরি, হ্যাঁ এখানে 53 ধারা হবে। এখানে আপনার কারেকশন করে 53 ধারা করে নেন। ওই যে খুব দ্রুত করেছি, এই অ্যান্সারিং হিন্ট গুলো আপনাদের প্রশ্ন দেওয়ার পরে করা, সারাদিন তো ব্যস্ততায় কেটেছে। এই কারণে দেখবেন কিছু আমার সিলি মিস্টেক হয়, তো সেগুলো হওয়াটা অস্বাভাবিক না মানুষ হিসাবে। এই যে কারেকশন হয়ে গেল, রিভিশনের সময় এগুলো ঠিক হয়ে যাবে। তো ধন্যবাদ ভাই, এটা 53 করে নেবেন সবাই। তবে হ্যাঁ, আমি এটা যখন পিডিএফ দিয়ে দিব 53 করে আপনাদেরকে দিব। আচ্ছা, একদল ডাকাত এক্স কে একটি জুয়েলার্স দোকানে প্রবেশ ও অলংকার লুটতরাজের, এই যে প্রশ্ন পড়লাম, এটা হবে কি 94 ধারার 2 নং ব্যাখ্যার বিধান মতে। 2 নং ব্যাখ্যা দেখবেন যে এটা কি এক্স ক্ষেত্রে পেনাল কোডে প্রদত্ত আত্মরক্ষার অধিকার এর আশ্রয় লাভের অধিকারী হবে। যুক্তি কি? যুক্তি হচ্ছে এক্স মনে করেন ওই যে তালা খুলতে পারে, কেউ কেউ তালা খোলার এক্সপার্ট আছে না, তালার চাবি হারাই গেলে তালা চাবি তৈরি করে নিয়ে যাদের কাছ থেকে, তাদের কাছে মাস্টার কি থাকে বা সব ধরনের তালা তারা কি করতে পারে, খুলতে পারে। তো তালা না ভেঙে হয়তো বা খোলা বা এই ধরনের এক্সপার্টকে যদি নিয়ে আসা হয় তাহলে কি সে শব্দ না করেই বাড়ি টাড়ি না দিয়ে হয়তো বা সামান্য কিছু টেকনিক ইউজ করে তালাটাকে নষ্ট করে ফেলতে পারে বা ভাঙতে পারে, বা কিছু কেমিক্যাল ইউজ করলো তালাতে দিয়ে দিল, খুব সহজেই 1 মিনিটের মধ্যে তালাটা ভেঙে গেল বা অকেজো হয়ে গেল, তালা খুলে গেল। এই হচ্ছে মেকানিজম। তাহলে এক্স নিশ্চয়ই এই কাজের একজন এক্সপার্ট। তাই ডাকাত দলের লোক কিন্তু এক্স কেই নিয়ে আসছে এই কাজটা করার জন্য। কি জুয়েলার্স এর দোকানে অনেক স্বর্ণের অলংকার আছে, প্লাটিনাম সমৃদ্ধ ডায়মন্ড অলংকারও থাকতে পারে। তো সেটা কি করবে? লুট করবে। তাহলে কোটি কোটি টাকার একটা কি হবে? তাদের গেন হবে। তো এটার উদ্দেশ্যে তারা উক্ত দোকানের দরজা জোরপূর্বক ভাঙার জন্য বাধ্য করে। কাকে? ডাকাত দল এক্স কে বাধ্য করে। তো এটা যখন বাধ্য করেছে, এটা না করে তার তার উপায় নাই। কারণ এটা সে যদি না করে ডাকাত দল কি করবে? তাকে হয়তো বা খুন। হ্যাঁ, আলোচনা করছে প্রবলেমেটিক প্রশ্ন। আপনাদের কাউকে হাত উত্তোলন করতে হবে না। যখন প্রশ্ন করব আমি কাউকে, তিনি নিজে অটোমেটিক হাত উত্তোলন না করে লাইন অন করতে পারবেন, মানে সবাইকে লাইনে আসার আমি অটো সুযোগ করে দিলাম। কিন্তু আপনারা প্রয়োজন ছাড়া নিজের মাইক অন করবেন না এবং নয়েজ করবেন না, যেহেতু রেকর্ড হচ্ছে এবং এটা ইউটিউবেও যাবে। অতএব আমরা রেকর্ডিংটা ক্লিন রাখার চেষ্টা করব। তো বলছিলাম যে 94 ধারা দ্বিতীয় ব্যাখ্যা মতে এক্স এখানে
রাইট অফ প্রাইভেট ডিফেন্স বা আত্মরক্ষার অধিকারের আশ্রয় লাভের অধিকারী হবে, মানে এক্স এর কোনো এখানে সাজা হবে না, কারণ সে বাধ্য হয়ে কাজটি করেছে এখানে। আর এখানে স্যার এখানে কিন্তু সে ডাকাতি করেনি। আবার একটা পয়েন্ট দেখেন, এক্স কিন্তু এখানে ডাকাতি করেনি, শুধু তালাটা ভেঙে দিয়েছে। হ্যাঁ, আর ডাকাতি করবে কারা? ওই ডাকাত দল। এখানে দেখেন, একটি জুয়েলার্স দোকানে প্রবেশ ও স্বর্ণালংকার লুট করার উদ্দেশ্যে কারা লুট করবে? ডাকাতরা। তাহলে শুধু তালা ভেঙে দিয়েছে। আর গত দিনের যে প্রশ্ন ছিল নোটে, যেটা সংশোধন করা হলো, স্বপন ভাই করতে হেল্প করলেন, সেখানে কিন্তু ডাকাত দলে সে অংশগ্রহণ করেছিল। এক্স সেখানে কিন্তু ডাকাতিতেও অংশগ্রহণ করেছিল। তো এখানে কি সে ডাকাতিতে অংশগ্রহণ করেছে? জাস্ট ডাকাতিতে একটু হেল্প করেছে, তালাটা খুলতে শুধুমাত্র সাহায্য করেছে। দ্যাটস অল। বুঝতে পেরেছেন লজিকটা, শোভন ভাই? জি স্যার। স্যার এখানে ইয়া তালা খুলছে, এই তালা যেহেতু মারা, তাহলে তো এটা কি স্যার ডাকাতি হবে নাকি? তাহলে তো ডাকাতি কেমনে এখানে হলো? না, এখানে এ, তালা খুলেছে শুধুমাত্র এক্স, তালা খুললে দিয়েছে, ডাকাত দলরা প্রবেশ করে লুট করেছে। এক্স কিন্তু ডাকাতিতে অংশগ্রহণ করেনি, করেছে কি? জি না। তো এই কারণেই সে আত্মরক্ষার অধিকার হবে, তালা খুলে জন্য সে অপরাধী হবে না। আর ওইটাতে কিন্তু স্যার সে ডাকাতিতে অংশগ্রহণ করে, তাকে তুলে নিয়ে যাবে বা মারবে এই কারণে, প্রহৃত হওয়ার ভয়। আর এখানে আরো একটু যুক্ত করা যেত যে মৃত্যুর ভয় দেখায় তাকে। এই উদাহরণের মধ্যে আরো একটু শব্দ ছিল মৃত্যুর ভয়, ওই কথাটুকু আমি হাইড করে একটু জটিলতা তৈরি করার চেষ্টা করেছি। জি স্যার, এই জন্যই ভুল হয়েছে আর। ঠিক আছে। তো এবার পার্থক্যগুলো আপনারা নিজেরাই পড়তে পারবেন, নোটে আছে, গাইডে আছে, স্যার, আমার যে একটু কোনো জায়গা প্রশ্ন থেকে। ছিল। হ্যাঁ বলেন। স্যার এই যে রাইট অফ প্রাইভেট ডিফেন্সটা তো স্যার আমাদের 96 থেকে 106 পর্যন্ত বিস্তৃত। তো 76 থেকে 106 পর্যন্ত যেটা জেনারেল এক্সেপশন, তাহলে 94 ধারাটা তো স্যার আত্মরক্ষার অধিকারের বদলে মানে জেনারেল এক্সেপশনের আওতায় পড়বে বলে আমার মনে হয়, যে বাধ্য হয়ে কোনো অপরাধ করলে অপরাধটা অপরাধ মনে গণ্য হবে না। সেটাই, হ্যাঁ, এখানে আত্মরক্ষার অধিকার কথাটা কেটে যে সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়বে কিনা, তাই তো? জি স্যার, এটা ধারাটা স্যার সাধারণ ব্যতিক্রমের হ্যাঁ। মধ্যে পড়বে, আত্মরক্ষার অধিকার কথা এখানে আসবে না স্যার। হ্যাঁ, তার মানে ওই যে ওই প্রশ্ন ওইভাবে ছিল, যেটা আমার প্রশ্নটা ভুল অঙ্কিকে ছিল, তাই ওইভাবে এভাবে আছে। তাহলে আমি এডিট করে এটাও আমি চেঞ্জ করে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ ভাই। আর যে জাস্ট আমি ওই ফোকাস করেছি এই উদাহরণে, প্রশ্নের এই অংশটুকুতে ফোকাসই করিনি। সময় নিয়ে করলে এগুলো সবই মানে ভুলগুলো এড়ানো যেত। সময়টা কম দিয়েছি, তো নেক্সট প্রশ্ন করার সময় সময়গুলো আমি আরো একটু বেশি দিলে, একটু যত্ন সহকারে করলে সমস্যা হবে না। মানে এই মুহূর্তে আমার ওই যে ফাইনাল টাচ নোট তৈরি একটা চাপ অনুভব করছি, তাই সৃজনশীলতা খুব ভালোভাবে দেখাতে পারিনি। তো এই প্রশ্নগুলো আমি সৃজনশীল মানে ফাইনাল টাচ নোটে এই প্রশ্নগুলো থাকবে, হ্যাঁ, এবং ডিটেল উত্তর থাকবে, তাহলে আপনাদের এইখানে জন্য হেল্প হবে। এইখানে আমার মনে হয় যে প্রশ্নে তাৎক্ষণিক মৃত্যুর ভীতি প্রদর্শন করিয়া বাধ্য করে, এই সেন্টেন্সটা থাকলে স্পেসিফিক বোঝা যেত যে এটা আশ্রয়ের অধিকার পাবে। এই এখন শব্দটা মিসিং এর কারণে প্রশ্নটা জটিল হয়ে গেছে। না, এরকম জটিল তো প্রশ্ন করতে পারে, তারাও করতে পারে, নতুন শব্দ যুক্ত করতে পারে, শব্দ কমাই দিতেও পারে। তবে কারণ হ্যাঁ, এখানে যেহেতু সে 94 ধারার যে কন্ডিশন, সেখানে মৃত্যুর ভীতি থাকাই লাগবে, না থাকলে তো সেই ওই আশ্রয় পাবে না। এই এখানে শব্দটা কিন্তু তো সে ইম্পর্টেন্ট একটা শব্দ। হ্যাঁ, এখানে কিন্তু সে ডাকাতি করেনি, সেটা ঠিক আছে, এখানেও কিন্তু কিন্তু একটা পয়েন্ট। জি এটা তো অবশ্যই, কিন্তু মৃত্যুর ভীতিটা ইম্পর্টেন্ট প্রশ্ন থাকা হ্যাঁ না, দরকার আমি মনে করি। সেটাও ঠিক আছে, তাহলে দিয়ে দিব আমি, সমস্যা নেই। কারণ এই ওটা কারণে না তো দিলে তো এই কারণে আলোচনা নোটের মধ্যে দিয়ে দিব, ফাইনাল টাচ নোটে এই প্রশ্নটা অ্যাড হবে যখন। আচ্ছা, এরপরে আমরা পরের প্রশ্ন যেটা পড়বো, যে এই যে রাত্রিবেলা প্রবেশ করে দস্যুতা করবে, তো এটা আমি তখন বলেই দিয়েছিলাম, সেটা আবারও একটু পড়ে দিচ্ছি। যে এখানে পেনাল কোড এর 111 ধারার এর বিধান মতে এ কে দস্যুতার প্ররোচনা প্রদান এবং এর ফলস্বরূপ খুন সংগঠিত হওয়ার কারণে খুনের জন্য অভিযুক্ত করা যাবে। তার মানে প্ররোচনা দস্যুতার জন্য, মানে অ্যাবেটমেন্ট ফর রবারি অ্যান্ড অলসো ফর মার্ডার, দুইটার এলিগেশনই আনা যাবে। আর তার বিরুদ্ধে দুইটা ধারা প্রযোজ্য হবে, এবং এই 111 প্রযোজ্য হবে। 107 ধারা হচ্ছে ডেফিনেশনের
সেকশন। অস্ত্র দিছে তো। হ্যাঁ, এখানে 107 ধারা ডেফিনেশনের সেকশন। শাস্তি বা চার্জ গঠনের ক্ষেত্রে কখনো ডেফিনেশনের সেকশন আসে না, আসে কোনটা? পানিশমেন্টের সেকশন। এখানে 111 ধারা আসবে, 107 ধারা আসবে না। 107 ধারা কখনো আসেই না চার্জ গঠনের ক্ষেত্রে। 111 ঠিক হবে স্যার। 109 বা 10 হতে পারে, 111 হতে পারে, এগুলো হতে পারে। তো আকাশ ভাই আপনি একটু দেখবেন 109 আর 111 নিয়ে যদি আপনার কনফিউশন থাকে, ওয়ান বাই ওয়ান 107 যখন কথা হবে, তখন এই জায়গাটা আমি ক্লিয়ার করব। ঠিক আছে? মানে জি স্যার। 111 থেকেই আমি উদাহরণটা তুলে দিয়েছি, অতএব 109 আসার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, এরপরে সর্বশেষ যেটা আলোচনা করব, রাত প্রায় 1:30টা পার হয়ে গেছে। খুবই ভালো লাগছে যে এখানে উপস্থিতি মোটামুটি ভালো আছে। তো কষ্ট করছি, দেখা যাক এর জন্য ফল কিভাবে আসে। এর আগে এমসিকিউ যেমন ফল পেয়েছি, মোটামুটি ভালো ফল পাওয়া গেছে। আশা করি এবারও পাওয়া যাবে রিটেনে। এই যে এই প্রশ্নটা নিয়ে কনফিউশন ছিল, তো এমন আঘাত করে করে যা একজন সুস্থ ব্যক্তির মৃত্যু করতে পারে। তো এই যে আঘাত এমনই করলো যে অসুস্থ, সুস্থ, শিশু, বৃদ্ধ যাই হোক না কেন সবাই মারা যাবে, তাই তার জন্য এটা কি হবে? মার্ডারই হবে। তাহলে এর গুরুতর রোগের বিষয়টি বিবেচ্য নয়। হ্যাঁ, উক্ত ঘটনার ক্ষেত্রে এর গুরুতর রোগের বিষয়টি বিবেচ্য নয়, যে এক আঘাতে মারা যাবে এই বিষয়টা এই প্রশ্নে কি হবে না, রেলিভেন্ট হবে না। কারণ আঘাতের নেচারই এমন হয়ে গেছে, নেচার অফ মানে হার্ট এমন, যে সাধারণ ব্যক্তি বা সুস্থ ব্যক্তি মারা যাবে, সেখানে তো রোগী ব্যক্তি মারা যেতেই পারে। এই কারণে এটা বিবেচ্য বিষয় না, এটা কিন্তু ব্যাখ্যা, যুক্তিসহ ব্যাখ্যা চেয়েছি না। এই যে রোগটা বিবেচ্য নাই, এই শব্দটা আপনাকে নিজের ভাষায় কোনো না কোনো ভাবে টাচ করতে হবে, তাহলে এখানে আপনি নম্বরটা ভালো পাবেন। এখানে 4 নম্বর এতটুকুর জন্য, এবং এই যে লাস্টের এই লাইন লেখার জন্য, যেটা আমি এখন হাইলাইট করব হচ্ছে পিঙ্ক। এর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে খুনের জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, সেই সাথে অর্থদণ্ডে দণ্ডিত হবে। এই অংশটুকু লেখার জন্য আপনি পাবেন হচ্ছে আরো 1 নম্বর। এখানে সেকশন উল্লেখ করতে পারেন, 302 অবশ্য উপরে আছে, যে 302 চার্জ গঠিত হবে বলেইছেন, তাই এখানে 302 আবার রিপিট করতে পারেন, রিপিট না করলেও সমস্যা নাই। আচ্ছা, শিব্বির আহমেদ আপনি লাইনে আসছেন, কোনো কথা বলতে চাচ্ছেন কিনা? স্যার আমি তো ওই যে শাস্তির জায়গা দিয়ে দিছি, সংঘাত ধারা দিয়ে দিছি। সংজ্ঞা ধারা কখনো দস্যুদের আসবে না। মতো। যেমন মনে করেন যদি চুরির কেউ যদি চুরি করে, তাহলে মামলা, চুরির সংজ্ঞা দেওয়া আছে 378-এ, 378 ধারায় কখনো মামলা হয় না, সাজার ধারা দিয়ে মামলা হয়। বাইরে চুরি করছে 379 দিয়ে মামলা হবে। ঠিক আছে? জি স্যার। তারপরে মার্ডার কেস 302 দিয়ে মামলা হতে পারে, কিন্তু কখনো 300 ধারা দিয়ে মামলা হয় না। বুঝতে পেরেছেন? জি স্যার। তো ঠিক আছে, আশা করি এই গত যে ক্লাস টেস্ট 1 তার থেকে ক্লাস টেস্ট 2টা আরো একটু আমি চমৎকার করার চেষ্টা করছি। প্রশ্ন জটিল হয়েছে না সহজ হয়েছে সেটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে কি আপনার উপকার কতটুকু করতে পারলাম এই ক্লাস টেস্টের প্রশ্ন দিয়ে, ক্লাস টেস্ট নিয়ে, এবং এটার অ্যান্সারিং হিন্ট সহ যে ভিডিও এটা, এবং 1 বাই 1 তো আপনাদেরকে সাপোর্ট দিবই। সেক্ষেত্রে আপনার খাতার কি ভুল ত্রুটি আপনাদেরকে আমি 1 বাই 1 বুঝিয়ে দিব, যেন নেক্সট পরের সপ্তাহের যে 24 তারিখের টেস্ট হবে, সেটা 2টা সাবজেক্টের কম্বিনেশনে হবে। সেটা আমি রুটিন দিয়ে দিব আপনাদেরকে। কালকে কোন সাবজেক্ট শুরু হচ্ছে সেটা জানতে পারবেন, তারপরে সেইভাবে আমরা আগাবো। অর্থাৎ মে মাসে কোর্স কমপ্লিট হয়ে যাবে, মেন কোর্স যারা ভর্তি হয়েছেন। আর রিভিশন ব্যাচ যেটা শুরু হয়ে যাচ্ছে এই মাসের শেষে, অ্যাডমিশনও নতুন হবে হয়তোবা। সেখানে যারা ইউটিউব ভিডিও দেখছেন তারা কিছু যুক্ত হতে পারেন, যদি মনে করেন যে আমার কাছে যুক্ত হলে নতুন কিছু শেখা যাবে বা পরীক্ষার ক্ষেত্রে আপনার হেল্প হবে, সেক্ষেত্রে শহীদুল ল ক্লাসেসে আপনারা যুক্ত হতে পারেন, বা অন্তত ভিডিও দেখেও প্রস্তুতি নিলেও আপনাদের উপকার হবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।